ওকে, আজকে আমরা আচ্ছা আপনারা কেউ স্ক্রিনে টাচ করেন না, কাইন্ডলি কেউ স্ক্রিনে টাচ করেন না, আপনারা অ্যানোটেশন করলে নষ্ট হয়ে যাবে এখানে। আপনারা কেউ স্ক্রিনে টাচ করেন না, আপনারা শোনেন শুধুমাত্র মাইক্রোফোনটা অন করে, মানে হচ্ছে আপনার যদি ক্লাসে জয়েন করে থাকেন অডিও ভিডিও অন থাকলে আপনি ক্লাসের লেকচার শুনতে পাবেন। সেক্ষেত্রে পিএমশন সম্পর্কে প্রথমে যেহেতু আমাদের এটা পিলি এবং রিটেন দুইটার জন্যই লেকচার দেওয়া হচ্ছে, পিলি প্লাস রিটেন দুই পরীক্ষার জন্যই লেকচার দেওয়া হচ্ছে। আপনি পিলিতে কমন পাবেন 1 নম্বর বা ভাগ্য ভালো হলে 2 নম্বর, আর রিটেনে কমন পাবেন আপনি হচ্ছে 20 নম্বর। সেক্ষেত্রে পিলি এবং রিটেনের জন্য আপনি বাসার মধ্যে কিভাবে পড়বেন, একটা আইন কিভাবে পড়বেন, ওই আলোকে আমাদের আজকের লেকচারটা তৈরি করা। আমি একটু আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের আজকের টপিকটা হচ্ছে পিএমশন টু ডিটেলস, অর্থাৎ পিএমশনের মামলা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আমরা। পিএমশনের মামলাটা আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তবে আপনি মনে রাখবেন যে এই পিএমশনের মামলাটা ডিটেলসে যদি আপনার জানা থাকে যে এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে আর কি কি প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া হয় বা কি কি প্রশ্ন দিতে পারে, তাহলে হুবহু আপনি প্রশ্নটা কমন পাবেন, হুবহু আপনি প্রশ্নটা কমন পাবেন। আর যদি আপনার ওভারঅল একটা ধারণা থাকে কোনো মতে আইনটা আপনি পড়ে গেছেন, তাহলে ওইখানে গিয়ে আপনি সাবসেকশন উল্টাপাল্টা করে ফেলবেন, প্লাস হচ্ছে আপনার তথ্য যেটা দরকার ওইটা আপনি গুলাই ফেলবেন, সেক্ষেত্রে আপনার প্রশ্নটা ভুল হয়ে যাবে। আর আমার তো কোনো কোচিং সেন্টার না, এটা আমার হচ্ছে একটা প্রাইভেট প্রোগ্রাম, সেক্ষেত্রে আমি একটা প্রাইভেট প্রোগ্রাম এখানে চালু করছি। আমি যেহেতু আপনার এখানে ভাইভা ফেস করলাম, ভাইভাতে যদি আমার রেজাল্ট আসে তাহলে তো আমি জজ হইতে পারবো, না হইতে পারলে তো আবার আপনাদের সাথে আমি 14তম বিজিএস এ অংশগ্রহণ করব। তো সেই ক্ষেত্রে আমার এই পিলি প্লাস রিটেনের জন্য আইনের যে কোর্স, সেই কোর্সে আমি প্রত্যেকদিন এভাবেই লেকচার দিব। প্রত্যেকদিন আমার খাতার মধ্যে আমি যা যা নোট করে রাখছি ওই আলোকে আমি নোটগুলো সাজাইছি। কোত্থেকে সাজাইছি এই নোটগুলো? সরাসরি বেয়ারেক থেকে এবং সরাসরি আপনার যে অন্যান্য রেফারেন্স বইগুলো আছে। আমার আজকের এই লেকচারটা আমি যেখান থেকে তৈরি করছি আমি একটু বলে দিই আপনাদেরকে। সরাসরি দুইটা মূল আইন বেয়ারেক থেকে সরাসরি মূল আইন থেকে সাহায্য নিচ্ছি। তারপরে তৌহিদুল ইসলাম স্যারের যে ল্যান্ড লয়ের বইটা আছে ওইটা থেকে সাহায্য নিচ্ছি। তারপরে হচ্ছে আপনার আমার কাছে আরো 3টা ল্যান্ড লয়ের বই আছে, হ্যাঁ, ওই বইগুলো সাহায্য নিচ্ছি। একটা বাংলা বই আছে, বাংলা বই, ওই বাংলা বইটা সাহায্য নিচ্ছি। নেওয়ার পরে আমি নিজের মতো করে এই টপিকটা আমার এখানে গুছিয়ে লিখে রাখছি এবং এখানে কেস রেফারেন্স যেগুলো দিতে হবে সেই কেস রেফারেন্স গুলো লিখে রাখছি এবং আপনার এখান থেকে পিলিতে কি কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো লিখে রাখছি, ভাইভাতে কি কি প্রশ্ন আসতে পারে সেটা লিখে রাখছি এবং রিটেনে আপনি কিভাবে আনসার করবেন সেই বিষয়টা লেখা আছে। এবং তার সাথে সাথে আপনার এখানে ভাইভা বোর্ডের মধ্যে সিরিয়ালে আপনাকে কোন কোন প্রশ্নগুলো করতে পারে সেই সবগুলো বিষয় এখানে আছে। এই প্রিএমশন সম্পর্কে কোন কোন আইনের কোথায় বলা আছে সেটা আপনি জানেন। তো সেই ক্ষেত্রে নেট একটি এবং স্টেট একটি, অর্থাৎ এসএটি অ্যাক্ট এবং নেট অ্যাক্ট, নন এগ্রিকালচার টিএনসি অ্যাক্ট এবং স্টেট অ্যাকুইজিশন এন্ড টিএনসি অ্যাক্টের এই সেকশন 96 এবং 24 এ মূলত কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে, কখন কখন ওই আইনগুলো চেঞ্জ নিয়ে আসা হয়েছে, কখন কখন এগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কখন কখন কোন ধারাটা কোন সময় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে বা এখানে লেখা আছে। সুতরাং এই লেকচারটা আপনি অন্য কোথাও যদি কোচিং এর মধ্যে যদি আপনি এই লেকচারটা পান তখন আপনি আমারটার সাথে কম্পেয়ার করবেন। যদি আপনি দেখেন যে না আমারটা থেকে ওইটা ভালো, তাহলে আমি ঘোষণা দিতেছি আপনাকে যে আমি অনলাইনে ক্লাস নেওয়া বন্ধ করে দিব। আমি যে ইউনিভার্সিটিতে পড়াই শুধুমাত্র এই ইউনিভার্সিটিতেই ক্লাস নিব, আমার দরকার নাই অনলাইনে ক্লাস নেওয়ার। কিন্তু এত কষ্ট করে কেউ আপনাকে এইগুলো তৈরি করে পড়াবে আমার মনে হয় না। একটু খেয়াল করেন, তারপরে আপনি আমরা পড়ায় চলে যাই। আর যারা আজকের লেকচারের পরে যারা ইচ্ছুক আমার এই হচ্ছে পিলি এবং রিটেনের কোর্সটা করতে যারা ইচ্ছুক তারা চাইলে আপনি ভর্তি হয়ে যাবেন। আমি 15 তারিখ থেকে ক্লাস নেওয়া শুরু করব। ডিটেলস মানে হচ্ছে আপনার এমসিকিউ তে পাশ করার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা আইন থেকে যা যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো রিটেনের আলোকে আমার কাছে নোট করা আছে। এটা এমসিকিউ, রিটেন এবং ভাইভা তিনটাই কভার করবে আইনের বিষয়গুলো। তাহলে আপনারা যারা যারা করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে, এবং ইনবক্সে যোগাযোগ করে আপনারা যদি ভর্তি হন তাহলে আমি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিব, সেখানে আমি লিংকটা শেয়ার করি ক্লাসের। আর আজকে প্রথম ক্লাস, আসসালামু আলাইকুম। জি, আজকে প্রথম ক্লাস দেখে আমি আপনাদের এখানে শেয়ার করলাম আর কি ওপেনলি সবাইকে। হ্যাঁ বলেন ফারজানা, বলেন। জি ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার প্রিলি আর রিটেনের এই কোর্সটা হচ্ছে কোর্স ফিটা কত, এবং প্রিলি রিটেনে এখানে কি সব সাবজেক্টই পড়ানো হবে, মানে সব আইনের সাবজেক্ট সাথে সাথে? শোনেন, সব সাবজেক্ট পড়ানো পসিবল না, কারণ আমি ম্যাথ আর
হচ্ছে আপনার ইংলিশের জন্য একটা কোর্স চালু করতে চাইছিলাম, কিন্তু ওইখানে 2 জন মাত্র আগ্রহ দেখাইছে, যদিও 80 জন গ্রুপে জয়েন করেছে। সেক্ষেত্রে ওইটা আমার ইন্টারেস্ট নাই, আমি জেনারেল বিষয়গুলো এখানে কভার করব না। এখানে শুধুমাত্র আইনের বিষয়গুলো, পিলি, রিটেন এবং ভাইভা, সবগুলো আইন, মানে পিলি, আমি রিটেন, ভাইভা সবগুলো কভার করবে এখানে। কথা বুঝছেন? আচ্ছা আমি আমাদের হচ্ছে রিটেনের লয়ের যে পার্টটা থাকে, লয়ের পার্টটা জি হচ্ছে আপনার ডিটেলস যেটা ওইটা করাবেন আর কি প্রিলি জি রিটেনের জন্য। জি পিলি, রিটেন ঠিক। এবং ভাইভাতেও আপনি আমার এই নোটগুলো যদি করে রাখতে পারেন আপনার জন্য এনাফ, কারণ আমি 8 মাস করোনার মধ্যে বাসায় না গিয়ে এই নোটগুলো করার চেষ্টা করছিলাম। কথা বুঝছেন? আর সেই ক্ষেত্রে আমি জি অন্যান্য ভাইয়া। কোচিং এ আপনার থেকে হয়তোবা বলবে 100 ক্লাস নিবে 16,000 বা 15,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমি কিন্তু এত টাকা চাই না, কারণ আমার যেহেতু প্রফেশনাল এটা কোচিং সেন্টার না, আমি মাত্র 6,000 টাকা আপনাদের কাছে এটা ধার্য করছি। এবং আমি বলে দিচ্ছি যে কেউ যদি ইচ্ছুক হয় তাহলে সে চাইলে 2,000 টাকা দিয়ে প্রথম মাসে করতে পারে, তারপর যদি ভালো লাগে পরের মাসে করবে, নয়তো করার দরকার নাই। আমি ওই রকম অপশন রেখে দিয়েছিলাম। কথা বুঝছেন? তো সেক্ষেত্রে জি এখানে কোনো বাধ্যবাধকতা নাই। যদি আপনি আজকের ক্লাসটা তো করতে আসছেন, করেন। আমি এবং আজকের লিঙ্কটা আমি ফেসবুক গ্রুপে বা পেজে শেয়ার করি নাই, কারণ আজকের থেকে যে লেকচার গুলো দিবে এগুলো একটু স্পেশাল টাইপের বা এগুলো এরকমই হবে সবগুলো লেকচার। সেক্ষেত্রে এগুলোর জন্য আমার ওপেনলি সবাইকে ডাকার দরকার নেই। আজকে আপনারা আসছেন, আপনারা ক্লাসটা করে যান। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অন্য একটা কোচিং সেন্টারে তো অলরেডি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই যাচাই করতে পারবেন। আর না পড়ে থাকলে যদি পড়ে কারো কাছে অলরেডি পড়তে থাকেন তাহলে অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারবেন বা জানতে পারবেন। তারপরে হয়তো বা আপনারা কম্পেয়ার করলে সবকিছু বুঝতে পারবেন। কিন্তু আমার স্ট্যাটাস কি, আমি এখন ইউনিভার্সিটির লেকচারার, আমি কোনো জজ না, বা আমি হচ্ছে আপনাদের মতোই একজন হয়তো বা স্টুডেন্ট আর কি। সেক্ষেত্রে আমি যা কষ্ট করছি এগুলো হয়তো বা আমার কাছে লেখা আছে, এতটুকুই। ঠিক আছে, আমরা সরাসরি আর কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। আহ, আহ, হ্যাঁ, যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, জি বলেন। আজকে আজকের লেকচারটা হচ্ছে যে বইগুলা থেকে প্রোভাইড করা, কাইন্ডলি সেই বই রাইটার গুলার নাম যদি বলতেন। জি আমি তো বললাম যে তৌহিদুল ইসলাম স্যারের ল্যান্ড ল বই থেকে, প্লাস 3-4টা আর্টিকেল যেগুলো আপনি researchnet.com অথবা academia.edu, ওই দুইটা ওয়েবসাইটে 3-4টা আর্টিকেল ল্যান্ড ল রিলেটেড, আপনি পিএমসি রিলেটেড হয়তো বা ডাউনলোড দিতে হবে ওইগুলা থেকে। প্লাস হচ্ছে মূল বেয়ারেক দুইটা হচ্ছে একসাথে করে, মূল বেয়ারেক নেটেক্ট এবং সেটেক্ট, এই দুইটা বেয়ারেক্টের সরাসরি আইনের যে সাবসেকশন গুলো আছে যেভাবে বলা আছে ঠিক ওই একইভাবে ধরে ধরে প্রত্যেকটা সাবসেকশনে কোন বিষয়গুলো কিভাবে বলা হচ্ছে ওই বিষয়টা, প্লাস হচ্ছে কেস রেফারেন্স গুলো আপনার ওই আর্টিকেল থেকে, এবং হচ্ছে আপনার ওই হচ্ছে আমি যে তৌহিদুল ইসলাম স্যারের বইটা বললাম ওই বই থেকে। এবং তার সাথে সাথে আপনি মনে রাখবেন বাংলার জন্য আলতাফ আলতাফ হোসেন মেবি ওনার একটা বই আছে বাংলা ল্যান্ড ল রিলেটেড, ওই বইটাও আমি সাহায্য নিচ্ছি কারণ ওই বইটাও আমার কাছে আছে। এবং হচ্ছে আপনার আরো 2টা বই আছে, আমার এই মুহূর্তে নামগুলো মনে আসতেছে না। আমি এই বইটা তো অনেক, মানে এই নোটটা আমি অনেক আগেই তৈরি করছিলাম। তো ওই বইগুলো থেকে, মানে সর্বমোট 6টা বই থেকে আমি এগুলো তৈরি করার চেষ্টা করছি। একটু খেয়াল করেন, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন জি আমার ভাইয়া। কথাটা? জি জি, বুঝতে পেরেছি। ওকে, দেখেন, আমরা প্রথমে পিএমসন রিলেটেড শর্ট কোশ্চেন জানার চেষ্টা করব, শর্ট কোশ্চেন গুলো জানার চেষ্টা করব যেগুলো আমাদের পিলির জন্য ইম্পর্টেন্ট। প্রথমত মনে রাখবেন যে এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্ট 1950 সালের যে আইন, এই আইনটা কত নম্বর আইন? এটা আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে 1951 সালের 28 নম্বর আইন। আপনি খেয়াল করবেন এখানে 50 সাল প্রশ্নে কিন্তু পেশ লাগাই দিতে পারে আপনার। এটা 1951 সালের হচ্ছে গিয়ে আপনার 28 নম্বর আইন। তার মানে আপনি একটু মনে রাখবেন যে যদিও আইনটা স্টেট অ্যাকুইজিশন ফিনান্সি অ্যাক্ট 1950 আমরা বলে থাকি, এটা কার্যকর হয় 1951 সালে, এবং এটা হচ্ছে 28 নম্বর আইন, 1951 সালের 28 নম্বর আইন। সর্বশেষ কত সালে এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট আনা হয়? সর্বশেষ কত সালে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট আনা হয়? সেটা হচ্ছে 2006 সালে, এবং সেটা অ্যামেন্ডমেন্ট আনা হয় 93 নম্বর ধারায়। এবং এখানে এই যে 93 নম্বর ধারায় যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়, এটা কত নম্বর আইনের মাধ্যমে আনা হয়? এটা হচ্ছে 34 নম্বর আইন, অর্থাৎ 2006 সালের 34 নম্বর আইনের মাধ্যমে এই 96 নম্বর ধারাটা অ্যামেন্ডমেন্ট আনা হয়, যেটা হচ্ছে আমরা পিএমসন রিলেটেড যেই বিষয়টা সেটা। তারপরে একটু খেয়াল করেন যে এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্ট 1950 এর 96 ধারায় কি নিয়ে ডিল করতেছে? এটা হচ্ছে আপনার প্রিএমশন অফ এগ্রিকালচার ল্যান্ড। অর্থাৎ এই যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ফিনান্সি অ্যাক্টের যে 96 নম্বর ধারাটা আমরা প্রথমে দেখব, সেটা ডিল করতেছে হচ্ছে আপনার প্রিএমশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ কৃষি জমির ক্ষেত্রে আপনার প্রিএমশনটা আপনি কিভাবে
হচ্ছে প্রয়োগ করবেন প্রিএমশন রাইটটা, সেটা নিয়ে ডিল করতেছে। আমি আনমিউট করার অপশনটা আপাতত বন্ধ করে দিচ্ছি, যার ইচ্ছা সে চ্যাট বক্সে বলবেন কোনো কিছু জানার থাকলে। তাহলে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950, এটা এই যে 96 বা 96 নম্বর যে ধারাটা, এটা কি নিয়ে ডিল করতেছে এটা আমরা জানি, প্রিএমশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ কৃষি জমি যেগুলো আছে এগুলো নিয়ে এটা ডিল করে থাকে। 2006 সালের অ্যামেন্ডমেন্টের পূর্বে খেয়াল করবেন, এগুলো কিন্তু আমরা শর্ট কোশ্চেন প্রথমে বলে দিছি, শর্ট কোশ্চেন এগুলো। 2006 সালের অ্যামেন্ডমেন্টের পূর্বে কে 96 ধারায় প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারতো। 2006 সালের অ্যামেন্ডমেন্টের পূর্বে কে 96 ধারায় প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারতো। একটু খেয়াল করবে 2006 সালে কে পারতো। 1 নাম্বার, এনি কো-শেয়ারার টেনান্ট অফ দ্যাট হোল্ডিং, এনি কো-শেয়ারার টেনান্ট অফ দ্যাট হোল্ডিং, অর্থাৎ ওই হোল্ডিং এর যে কো-শেয়ারার টেনান্ট আছে, হোল্ডিং কি আমরা একটু পরে শিখবো। অথবা টেনান্ট হ্যাভিং ল্যান্ড কন্টিজিয়াস টু দ্য ল্যান্ড ট্রান্সফার, টেনান্ট হ্যাভিং ল্যান্ড কন্টিজিয়াস টু দ্য ল্যান্ড ট্রান্সফার, অর্থাৎ ওই 2006 সালের পূর্বে যে আপনি যে জমিটার উপর প্রিএমশন রাইট এক্সারসাইজ করবেন, এই জমির সাথে সংলগ্ন আপনার হচ্ছে যে অন্য যে ব্যক্তির জমি আছে, ওই ব্যক্তিও আপনার হচ্ছে এই প্রিএমশন রাইটটা এক্সারসাইজ করতে পারতো 2006 সালের পূর্বে। কিন্তু 2006 সালে অ্যামেন্ডমেন্টের পর থেকে 96 ধারা প্রিএমশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রটি লিমিটেড হয়ে গেছে। 2006 সালে অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে এই যে প্রিএমশন রাইট 96 এর অধীনে এটা কি হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে। লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ করে দিছে যে কোন কোন ক্ষেত্রে আপনি কখন প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন বা কে এক্সারসাইজ করতে পারবে। সেক্ষেত্রে 96 ধারা অনুযায়ী 2006 সালের পর থেকে কে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে। এখানে বলা হচ্ছে অনলি বাই এ কো-শেয়ারার টেনান্ট ইন দ্য হোল্ডিং বাই ইনহেরিটেন্স, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে যদি কোনো কো-শেয়ারার টেনান্ট উত্তরাধিকারী সূত্রে ওই হোল্ডিং এর মালিক হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সেই ব্যক্তি প্রিএমশন রাইটটা এক্সারসাইজ করতে পারবে। এই ক্ষেত্রে তাকে কি করতে হবে যদি সে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে চায়? এই যে কো-শেয়ারার টেনান্ট বাই ইন দা হোল্ডিং বাই ইনহেরিটেন্স, উত্তরাধিকারী সূত্রে যে কো-শেয়ারার টেনান্ট, সে যে আপনার হচ্ছে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে চাচ্ছে, তার জন্য কি করতে হবে? তাকে বলা হচ্ছে উইথিন 2 months অফ দ্য নোটিস ট্রান্সফার অর ফ্রম দ্য ডেট অফ দ্য নলেজ অফ দ্য ট্রান্সফার, অর্থাৎ আপনার এখানে তাকে অবশ্যই নোটিস পাওয়ার 2 মাসের মধ্যে অথবা ফ্রম দ্য ডেট অফ দ্য নলেজ অফ দ্য ট্রান্সফার, অর্থাৎ এই যে তার ট্রান্সফার সম্পর্কে তার নলেজে আসার তারিখ থেকে অথবা নোটিশ পাবার 2 মাসের মধ্যে। এই 2 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই আপনি যদি কো-শেয়ারার টেনান্ট হয়ে থাকেন, ইনহেরিটেন্স সূত্রে যদি কো-শেয়ারার টেনান্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই 96 ধারায় প্রিএমশন রাইট এক্সারসাইজ করার জন্য আপনি কি করতে পারবেন? অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই 3 বছরের মধ্যে আবেদন করতে হবে। 3 বছর পরে গিয়ে আপনি আর কোনোভাবেই এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন না। 3 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 3 বছর পরে আপনি কোনোভাবেই আর এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন না। অর্থাৎ 96 ধারায় 2006 সালের পর থেকে যে ব্যক্তি কো-শেয়ারার টেনান্ট ইন দ্য হোল্ডিং বাই ইনহেরিটেন্স, সেই ব্যক্তি 2 মাসের মধ্যে অথবা তার নলেজে আসার তারিখ থেকে 2 মাসের মধ্যে সে কি করতে হবে? আপনার হচ্ছে এই প্রিএমশনের জন্য আবেদন করতে হবে। তবে এই আবেদনটা সে 3 বছর পরে আর করতে পারবে না, অর্থাৎ 3 বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ থাকবে সে এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করার জন্য। অন্যদিকে আপনি যদি নেট অ্যাক্টে খেয়াল করেন, নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টে যদি খেয়াল করেন, তাহলে নেট অ্যাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে নেট অ্যাক্ট মানে নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্ট 1949 এর সেকশন 24
সেকশন 24 এখন পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়নি, অর্থাৎ ওই নেট অ্যাক্টে এখন পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়নি। ওইটা 1949 সালে যেরকম ছিল এখন পর্যন্ত ঠিক একই রকম আছে, এখানে কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়নি। যখন কোনো নন এগ্রিকালচার ল্যান্ড ট্রান্সফার করা হয়, তখন যে কোনো কোশেয়ারার টিনান্ট, এখানে উত্তরাধিকারী সূত্রে বলা নাই, যে কোনো কোশেয়ারার টিনান্ট ওই ল্যান্ডের উপরে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, তাকে অবশ্যই ট্রান্সফারের নোটিশ পাওয়ার 4 মাসের মধ্যে আবেদন করতে হবে, অথবা ফ্রম দ্য ডেট অফ নলেজ অফ দ্য ট্রান্সফার, অর্থাৎ তার নলেজে আসার তারিখ থেকে অথবা নোটিশ পাওয়ার 4 মাসের মধ্যে, অথবা নোটিশ পাওয়ার 4 মাসের মধ্যে তাকে অবশ্যই আবেদন করতে হবে। এখানে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে আপনি 3 বছর পরে 3 বছরের মধ্যে আবেদন করতে হবে, 3 বছরের মধ্যে আবেদন না করলে আপনি আর আবেদন করতে পারবেন না। ওইটা কিন্তু এখানে বলা ছিল যে 3 বছরের পরে আপনার আর কোনো দরখাস্ত নেওয়া হবে না, যেটা 2006 সালে অ্যাড করা হয়। আর এখানে কিন্তু আপনার 4 মাসের মধ্যে আবেদনটা করতে হবে। 4 মাস যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে আবেদনের সময়টা শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি দেখাইতে পারেন 3 বছর পরেও যদি দেখাইতে পারেন যে আপনার নলেজে আছে মাত্র আপনি 3 বছর 4 বছর পরে গিয়ে জানতে পারছেন, তাহলে ওই জানার তারিখ হতে 4 মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আপনি 4 বছর পরে গিয়ে জানতে পারছেন যে আপনার নলেজে আছে যে এই জমিটা আসলে বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে দিছে, তো সেক্ষেত্রে আপনার প্রিএমশন রাইট এক্সারসাইজ করার যে অধিকারটা সেটা কিন্তু আপনি পরবর্তী 4 মাসের মধ্যে এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্টে যদি 3 বছর অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারতেছেন না। তারপরে আপনি খেয়াল করেন এখানে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্টে আপনি খেয়াল করেন যে সেকশন 96 এর আন্ডারে আপনার যে কেস করা হয় সেটাকে বলা হয় মিসসেলেনিয়াস কেস, অর্থাৎ যেহেতু আবেদনের মাধ্যমে করবেন তাহলে এটাকে বলা হবে মিসসেলেনিয়াস কেস এবং ইন্ডিপেন্ডেন্ট মিস কেস, কোর্টের ভাষায় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট মিস কেস, বা এটাকে বলা হবে মিসসেলেনিয়াস কেস। অন্যদিকে আপনি যদি নেট অ্যাক্টে খেয়াল করেন তাহলে সেখানেও বলা হবে একই রকম। আপনার হচ্ছে আচ্ছা, নোটিশটা কে দিবে এটি আমরা বিস্তারিত যখন পর্ব নিচের দিকে আমাদের তো আসবে, আমরা তো এখন পিলির জন্য পড়তেছি, আমরা নোটিশটা কে দিবে, যে ব্যক্তি আপনার হচ্ছে জমিটা ক্রয় করতেছে, তো ক্রয় করলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশন করতে গেলেই আপনার হচ্ছে অন্যান্য কোনো কোশেয়ারার টিনান্ট আছে কিনা, কোশেয়ারার হোল্ডিং আছে কিনা তাদেরকে নোটিশ দেওয়া হবে। আমরা বিস্তারিত নিচের দিকে পড়বো, আপনি ওয়েট করেন একটু। ঠিক আছে, যার কথা বলার ইচ্ছা সেই কমেন্ট বক্সে লিখলে আমি আনসারটা দিব। আচ্ছা দেখেন, নেট অ্যাক্টে 1949 সালের 24 ধারা অনুযায়ী আপনার হচ্ছে যে কেসটা করা হয় সেটাও কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট মিস কেস নামে পরিচিত। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে নেট অ্যাক্টে যেই মামলাটা করা হবে এটা আবেদনের মাধ্যমে করা হবে এবং এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট মিস কেস, এবং নেট অ্যাক্টে যে মামলাটা করা হবে এটাও অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হবে এবং এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট মিস কেস বা মিসসেলেনিয়াস কেস। আর এখান থেকে আপনি আরেকটা বিষয় মনে রাখবেন, পারলে আপনি এই মিসসেলেনিয়াস বানানটাও মনে রাখবেন। অনেক সময় ইংরেজি যে পার্টটা থাকে ওই ইংরেজি পার্টে আপনার এই মিসসেলেনিয়াস বানানটা চলে আসে, যে কোন বানানটা সঠিক, এক্ষেত্রে মিসসেলেনিয়াস বানানটা চলে আসে। আর আপনি জানেন যে আরেকটা আইন আছে আমাদের মুসলিম আইন, এই মুসলিম আইনে যিনি প্রিএমশন রাইট এক্সারসাইজ করেন, ওই মুসলিম আইনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রে যে মামলাটা দায়ের করা হয় সেটাকে বলা হয় প্রিএমশন স্যুট। এটাকে প্লেন সাবমিশনের মাধ্যমে এই মামলাটা দায়ের করতে হয়, যে কারণে এটাকে বলা হয় প্রিএমশন স্যুট। তারপরে আপনি একটু খেয়াল করেন যে এই স্যাট অ্যাক্ট এবং নেট অ্যাক্ট আমি বলতেছি, আপনি বলবেন এসএটি অ্যাক্ট অথবা এনএটি অ্যাক্ট। আমি সুবিধার জন্য এখন পড়ানোর জন্য আপনাকে এসএটি অ্যাক্ট এবং এনএটি অ্যাক্ট না বলে আমি স্যাট অ্যাক্ট অথবা নেট অ্যাক্ট বলতেছি। দেখেন, এই স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্ট এবং নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনের মাধ্যমে মামলা দায়ের করতে হয়। কেউ স্ক্রিনে টাচ করেন না, না করে দিলাম, স্ক্রিনে টাচ করেন না। আপনার মুসলিম ল এর ক্ষেত্রে প্রিএমশন স্যুট স্টার্টেড উইথ এ প্লেন, যার কারণে এটাকে বলা হবে স্যুট। আর এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মামলা দায়ের করা হয়, যার কারণে এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট মিস কেস অথবা মিসসেলেনিয়াস কেস। তারপরে আপনাকে এই
পিলি পরীক্ষার জন্য আপনাকে ডিফারেন্সটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় ডিফারেন্সটা আসে পরীক্ষার মধ্যে। গতবারও 2টা প্রশ্ন আছে এখান থেকে যে ডিফারেন্সটা কত পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে, কত পার্সেন্ট কি করতে হবে না করতে হবে। সেক্ষেত্রে আপনি ডিফারেন্সটা একসাথে চিন্তা করেন, তাহলে আপনার এখানে যতটুকু মনে থাকে তো থাকবে বা কম্পেয়ার করতে পারবেন আপনি। দেখেন ডিফারেন্স বিটুইন স্ট্যাট অ্যাক্ট এবং ন্যাট অ্যাক্ট, অর্থাৎ এই স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্ট এবং নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের সেকশন 96 এবং সেকশন 24 এর মধ্যে পার্থক্য কোথায়। স্যাট অ্যাক্টে একটু খেয়াল করবেন, স্যাট অ্যাক্টে আপনার হচ্ছে গিয়ে মামলাটা করতে পারবে কে, স্যাট অ্যাক্টে আপনি মামলাটা করতে পারবেন অনলি অ্যাপ্লাই ফর সেল, অর্থাৎ যদি আপনার ওই এগ্রিকালচার ল্যান্ডটা যদি শুধুমাত্র বিক্রি করা হয় তাহলেই আপনি শুধুমাত্র মামলাটা দায়ের করতে পারবেন। প্রিএমশনের জন্য মামলা দায়ের করতে পারবেন শুধুমাত্র যদি আপনার এই সেল রিলেটেড হয়ে থাকে, অনলি অ্যাপ্লাই ফর সেল, অর্থাৎ এটা বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। নেট অ্যাক্টের ক্ষেত্রে জেনারেল মুড অফ ট্রান্সফার, জেনারেল মুড অফ ট্রান্সফার, আপনি যতগুলো কোচিং সেন্টারে পড়বেন, যতগুলো কোচিং সেন্টারে পড়বেন বা যার কাছে পড়েন না কেন, আপনাকে বলবে যে এই নেট অ্যাক্টের ক্ষেত্রে যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে, যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে এই নেট অ্যাক্টের প্রিএমশন এক্সারসাইজ করা যায়। এবং আপনি এই ক্ষেত্রে মনে রাখবেন যে যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে যায় মানে হচ্ছে সকল ট্রান্সফারের ক্ষেত্রে যায় এটা বলা যাবে না। জেনারেল মুড অফ ট্রান্সফার শব্দটা উচ্চারণ করতে হবে আপনাকে, জেনারেল মুড অফ ট্রান্সফার। সেক্ষেত্রে মনে রাখবেন যে এই নেট অ্যাক্ট, নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্ট, নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টে আপনি খেয়াল করবেন যে নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের একটা যে 24 নম্বর ধারা, এই 24 নম্বর ধারার যদি 11 নম্বর আপনি সাবসেকশনটা খেয়াল করেন, 11 নম্বর সাবসেকশন, ওইখানে দেখবেন যে কিছু এক্সেপশন দেওয়া আছে, যদিও ওইগুলো ট্রান্সফার, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আপনি নেট অ্যাক্টের প্রিএমশন এক্সারসাইজ করতে পারবেন না। আমরা ডিটেলসে যখন বিস্তারিত নিচের দিকে দেখব তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন বিষয়টা যে আসলে কেন এটা জেনারেল মুড অফ ট্রান্সফার, নট অল মুড অফ ট্রান্সফার, সকল ধরনের ট্রান্সফার না, এটা হচ্ছে জেনারেল মুড অফ ট্রান্সফার। এবং স্যাট অ্যাক্টের ক্ষেত্রে অনলি ফর সেল। তাহলে এই ট্রান্সফারের বিষয়টা আপনি পার্থক্যটা মনে রাখবেন। তারপরে অনলি দ্য কো শেয়ারার টেনান্স বাই ইনহেরিটেন্স আন্ডার স্যাট অ্যাক্ট, অর্থাৎ স্যাট অ্যাক্টের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরাধিকারী সূত্রে যে ব্যক্তি হচ্ছে এটার উত্তরাধিকারী সূত্রে মালিক হয় সেই ব্যক্তি শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার এই প্রিএমশন রাইটটা এক্সারসাইজ করতে পারে 2006 সালের পর থেকে। আর আন্ডার নেট অ্যাক্ট, নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের ক্ষেত্রে এনি কো শেয়ারার টেনান্স অফ দ্য ল্যান্ড ট্রান্সফার্ড, অর্থাৎ যে কোনো কো শেয়ারার টেনান্টই আপনার এখানে পারে, শুধুমাত্র যে উত্তরাধিকারী সূত্রে মালিক হতে হবে এরকম না, ইভেন যে পাশের জমির মালিক সেও কিন্তু এখানে এক্সারসাইজ করতে পারতেছে। এনি কো শেয়ারার টেনান্ট অফ ল্যান্ড ট্রান্সফার। তারপরে আপনার দেখেন অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে একটু খেয়াল করেন। অ্যাপ্লিকেশন করতে হবে স্যাট অ্যাক্টের ক্ষেত্রে উইথিন 2 মান্থ, উইথিন 2 মান্থ, অবশ্যই 2 মাসের মধ্যে করতে হবে। অর সেল ডিড রেজিস্ট্রেশনের তারিখ হতে 3 বছরের মধ্যে ফ্রম দ্য ডেট অফ নলেজ, অর্থাৎ এই যে সেল ডিড রেজিস্ট্রেশন করবেন তখনই নোটিশ পাঠানো হবে। এই সেল ডিড রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে এছাড়াও প্রসিডিউরটা আপনি দেখবেন যে এই সেল ডিড যখন রেজিস্ট্রেশন করা হবে, রেজিস্ট্রেশন করলে ওই রেজিস্ট্রেশন করার পূর্বেই অন্য কোনো কারো কোনো দাবি দেওয়া আছে কিনা তাদের বরাবরে কো শেয়ারার যে টেনান্ট থাকবে তাদের বরাবরে হচ্ছে গিয়ে আপনার এখানে নোটিশ পাঠানো হবে। এবং এই নোটিশ পাওয়ার 3 বছরের মধ্যে অবশ্যই তাকে মামলাটা দায়ের করতে হবে। প্রথমত উইথিন 2 মান্থ আবেদন করতে হবে, আর 3 বছর যদি অতিক্রম হয়ে যায় তাহলে সে আর আবেদন করতে পারবে না। 3 বছর যদি অতিক্রম হয়ে যায় তাহলে সে আর আবেদন করতে পারবে না। আচ্ছা, 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, যারা ইচ্ছুক তারা আবারও জয়েন করবেন। নেট অ্যাক্টে দেখেন, নেট অ্যাক্টে আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে 4 মাসের মধ্যে, অথবা আপনার নলেজে যেদিন আসবে সেই দিন থেকে আপনাকে 4 মাসের মধ্যে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট 3 বছরের লিমিটেশন নাই, অর্থাৎ 3 বছরের কোনো লিমিটেশন নাই। আপনার যদি 5 বছর পরেও নলেজে আসে তাও আপনাকে 4 মাসের মধ্যে আবেদন করতে হবে, 4 মাসের মধ্যে। 5 বছর পরেও যদি আপনার নলেজে আসে তাও 4 মাসের মধ্যে আবেদন করতে হবে। শুরুতে নোটিশ পাওয়ার পরেও 4 মাসের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু নেট অ্যাক্টের ক্ষেত্রে 3 বছর পরে আর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে পার্থক্য। স্যাট অ্যাক্টের ক্ষেত্রে আপনাকে আমি কিন্তু পিলের বিষয় পড়াইতেছি, পিলের বিষয়গুলো পড়াইতেছি, সেক্ষেত্রে আপনি একটু মনে রাখবেন যে আমি কিন্তু এখন পিলের বিষয়গুলো পড়ানোর কারণে শুধুমাত্র যে তথ্যগুলো আপনার পিলিতে লাগবে, যে তথ্যগুলো থেকে পিলিতে কোশ্চেন আসবে শুধুমাত্র। জি, যিনি কোশ্চেন করতে চাইছেন কোশ্চেনটা করেন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে এই প্রথমে যেটা বললো যে স্ট্যাট অ্যাক্টের ক্ষেত্রে কোহারেন্ট সরি কো-শেয়ারার অফ টেনেন্ট বাই ইনহেরিটেন্স, এখানে কো-শেয়ারার অফ টেনেন্ট বাই ইনহেরিটেন্স দ্বারা কি বুঝাইছে আমি এটা আসলে বুঝতে পারি।
এইটা তো আমি বিস্তারিত নিচের দিকে আমার বিস্তারিত আছে, আমি বিস্তারিত নিচের দিকে আপনাকে পড়াবো, মানে কোশেয়ার টিনান্ট হোল্ডিং কি, কেন, কিভাবে হয়, কাকে বলা হয়, কখন হয়, ওইগুলো আপনি সব বুঝতে পারবেন এই লেকচার থেকে। একটু ওয়েট করতে হবে আপনাকে। আর যদি এখন আমি আনসার করি তাহলে আবার ওই নিচের দিকে আবার ডাবল রিপিট হয়ে যাবে আর কি কথাটা। জিনিসটি কোশ্চেন করবো সেটা হচ্ছে যে স্যাট একটা আমি মানে স্যাট একটা আন্ডারে কখন মিসকেস ফাইল করবো আর নেট একটা আন্ডারে কখন করবো, এটা কি এখন করবে নাকি পরে? স্যাট অ্যাক্টের ক্ষেত্রে কৃষি জমির ক্ষেত্রে স্যাট অ্যাক্টে যাবেন, আর অকৃষি জমির ক্ষেত্রে নন এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে আপনি নেট অ্যাক্টে যাবেন। এবং কৃষি এগ্রিকালচার ল্যান্ড কাকে বলে, নন এগ্রিকালচার ল্যান্ড কাকে বলে, আপনি হয়তো বা ডেফিনেশনটা দেখলে বুঝতে পারবেন। স্যাট অ্যাক্টে আর নেট অ্যাক্টে ডেফিনেশন দেওয়া আছে, কথা বুঝছেন? কখন যাবেন আর কখন যাবেন এটা তো বলে দিচ্ছি। আপনি স্যাট অ্যাক্টের ক্ষেত্রে 2 মাসের মধ্যে যাইতে হবে, নেট অ্যাক্টের ক্ষেত্রে 4 মাস। কোন জমির ক্ষেত্রে আমি স্যাটে যাব, কোন জমির ক্ষেত্রে শহরে একটা ফ্ল্যাট স্যাট অ্যাক্টে মানে হচ্ছে আমি স্যাট অ্যাক্টের ক্ষেত্রটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম, আপনি হয়তো খেয়াল করেন না বিষয়টা। স্যাট অ্যাক্টের বিষয়টা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম যে 96 এর অধীনে আপনি কার কাছে যাবেন বা কখন যাবেন। এই যে এখানে দেখেন, এই যে প্রিএমশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, প্রিএমশন অফ এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে আমি স্যাট অ্যাক্টে যাইতে বলছিলাম। যদি আপনি ক্লাসে থাকেন হয়তো বা খেয়াল মনোযোগ দিয়ে দেখেন, প্রিএমশন অফ এগ্রিকালচার ল্যান্ড। নেট অ্যাক্টে যাবেন নন এগ্রিকালচার টিনান্সি অ্যাক্টের অধীনে যাবেন হচ্ছে আপনার যখন শহরের ওইরকম ফ্ল্যাট নিয়ে প্রিয়াংশনের মামলা করতে হলে আমি নেট অ্যাক্টে যাবো, তাই তো? জি। আচ্ছা, ওই যে প্রতীক ভাই যে কোশ্চেনটা করছেন ওই কোশ্চেনটার আনসার আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ডিটেলসে আপনাকে দেখাবো। আমি শুধুমাত্র এখন পিলির জন্য যে তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে, 2টা সেকশন থেকে যে তথ্যগুলো মনে রাখতে হবে মাস্ট, সেগুলো আপনাকে আমি দেখাচ্ছি। আপনি সবগুলো তথ্য এখানে পাবেন এবং পাওয়ার পরে প্রয়োজনে আপনার যখন আমি প্রয়োজনে 20 মিনিট সময় রাখবো আপনাদের শুধুমাত্র কোশ্চেনগুলো সমাধান করার জন্য। ওকে, তারপরে আমরা চলে যাই। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার স্যাট অ্যাক্ট এবং নেট অ্যাক্টের মধ্যে পার্থক্যটা আমরা দেখতেছি। স্যাট অ্যাক্ট এবং নেট অ্যাক্টের মধ্যে আমরা পার্থক্যটা দেখতেছি। সেক্ষেত্রে একটু খেয়াল করবেন, আপনি এই যে স্যাট অ্যাক্ট বা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্টের অধীনে আপনি যদি প্রিএমশনের মামলা দায়ের করতে চান তাহলে আদালত আপনার কাছে কি কি দাবি করতে পারে, কেন অপরপক্ষ যে ব্যক্তি এটা টাকা দিয়ে ক্রয় করলো তার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আপনাকে বলতে পারে যে আপনি প্রপার্টির যে মূল্য সেই মূল্যটা আপনি পে করেন। আপনাকে বলতে পারে যে প্রপার্টি যে দামে ওই ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে, আপনি যদি প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে চান তাহলে আপনি ওই টাকা পরিশোধ করেন। ওইটা আপনাকে বলতে পারে মূল যে ল্যান্ড, ওই ল্যান্ডের মূল্য, তার মানে ওই ল্যান্ডের মূল্যটা আপনাকে পরিশোধ করতে বলতে পারে। তার সাথে সাথে আপনাকে বলতে পারে স্যাট অ্যাক্টের ক্ষেত্রে কম্পেনসেশন পে করেন 25%। আশা করি আমার এখানে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আপনার পরীক্ষা মতো যদি আসে যে স্যাট অ্যাক্টে কত পার্সেন্ট কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পরিশোধ করতে হয়, তখন আপনার এখানে এই জায়গাটা মনে আসবে যে এই যে 25% এটা হচ্ছে আপনার পরিশোধ করতে হবে। আর অন্যদিকে আপনার এই স্যাট অ্যাক্টের ক্ষেত্রে কম্পেনসেশন 25%, তার সাথে আবার এই যে কম্পেনসেশন দিতেছেন এবং আর তার সাথে অতিরিক্ত যদি সে কোনো উন্নয়ন করে থাকে, সে কোনো কিছু ডেভেলপ করে থাকে, তাহলে তার রিলেটেড ইন্টারেস্ট পে করতে হবে, আপনাকে সুদ দিতে হবে 8%। অর্থাৎ আপনার সুদ পে করতে হবে 8%, প্লাস হচ্ছে তার ক্ষতিপূরণ দিতে হবে, প্লাস মূল মামলার যে প্লাস হচ্ছে জমির যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে। জমির যে মূল মূল্য বা বেসিস, ওই আপনার হচ্ছে বেস মূল্য প্রিন্সিপাল মানে ওইটা পরিশোধ করতে হবে। তার সাথে সাথে 25% ক্ষতিপূরণ জমা দিতে হবে। তার সাথে সাথে 8% ইন্টারেস্ট সুদ দিতে হবে যদি সে কোনো উন্নয়ন করে থাকে, তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি হইলে ক্ষতি দিবেন, আর উন্নয়ন করে থাকলে উন্নয়নের জন্য ওই ফিটা পরিশোধ করবেন এবং তার সাথে সাথে অতিরিক্ত সুদও দিতে হবে, আপনাকে 8% পরিশোধ করতে হবে মূল্য। তারপরে নেট একটি খেয়াল করেন, নেট একটি আপনাকে মূল যে ল্যান্ডের যে দাম বা মূল্য এটা আপনাকে পরিশোধ করতে হবে। তার সাথে সাথে আপনাকে 5% ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে 6.25%, এটা 13তম বিজিএস এ আসছিল, 13তম বিজিএস এ 6.25% আপনাকে এই ইন্টারেস্ট পরিশোধ করতে হবে। অর্থাৎ সুদ বা ইন্টারেস্ট বা সুদ পরিশোধ করতে হবে 6.25% টু 5% আর কম্পেনসেশন দিতে হবে 5%। অর্থাৎ আপনার এই 4টা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। নেট অ্যাক্টে এবং স্যাট অ্যাক্টে আপনাকে কত কি পরিশোধ করতে হয়। স্যাট অ্যাক্টে কম্পেনসেশন 25%, ইন্টারেস্ট হচ্ছে 8%। নেট অ্যাক্টে কম্পেনসেশন 5% এবং ইন্টারেস্ট হচ্ছে আপনার 6.25%। এবার আপনি খেয়াল করেন ওই যে প্রতীক ভাইয়ের যে কোশ্চেনটা, এখন আমরা ওই কোশ্চেনে চলে যাব কারণ আমাদের ডিফারেন্সটা দেখা শেষ। সুতরাং প্রিএমশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে নেচার অফ ল্যান্ড সম্পর্কে বোঝা। নেচার অফ ল্যান্ড,
নেচার অফ ল্যান্ড। আসলে নেচার অফ ল্যান্ড কেন বুঝতে হবে? যদি এটা আমার এগ্রিকালচার ল্যান্ড হয় তাহলে আমাকে স্যাট অ্যাক্ট এর অধীনে 96 এর অধীনে মামলা দায়ের করতে হবে। যদি আমার এটা নেট অ্যাক্ট এর হয় বা নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্ট এর মানে হচ্ছে অকৃষি জমি হয় তাহলে আমাকে নেট অ্যাক্ট এর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে এই নেচার অফ ল্যান্ড বুঝতে হলে আমাকে দুইটা বিষয় ভালো করে মনে রাখতে হবে, দুইটা বিষয় আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে কো শেয়ারশিপ ইন হোল্ডিং এবং কো শেয়ারশিপ ইন ল্যান্ড। অর্থাৎ একটা হোল্ডিং এর মধ্যে কো শেয়ারশিপ এবং হচ্ছে আপনার একটা ল্যান্ডের মধ্যে কো শেয়ারশিপ। অর্থাৎ কখন বলা হবে কো শেয়ারার ইন ল্যান্ড, কখন বলা হবে কো শেয়ারার ইন হোল্ডিং। এই বিষয়গুলো আপনাকে, এই কনসেপ্ট গুলো জানা থাকতে হবে, কারণ এই কনসেপ্ট গুলো জানা না থাকলে আপনি যখন আপনার হচ্ছে এই নেচার অফ ল্যান্ড যখন না ধরতে পারবেন তখন আপনি মামলাটা দায়ের করতে পারবেন না যে কোন আইনের অধীনে বা কখন কে দায়ের করতে পারবে। কারণ আমরা এখানে প্রথমে দেখে আসছিলাম যে আপনার হচ্ছে আপনার এই স্যাট অ্যাক্ট এবং নেট অ্যাক্টের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে আসছিলাম যে কো শেয়ারার হচ্ছে গিয়ে আপনার একটা যারা উত্তরাধিকারী সূত্রে কো শেয়ারার হয় তারা মামলাটা দায়ের করতে পারবে স্যাট অ্যাক্টের ক্ষেত্রে। নেট অ্যাক্টের ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে না, অন্য যে কোনো ভাবে সে যদি ওই মানে হচ্ছে আপনার এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করার অধিকারী হয় তাহলে সে ওই মামলাটা দায়ের করতে হবে। এখন আমরা শিখবো যে কো শেয়ার ইন হোল্ডিং আর কো শেয়ার ইন ল্যান্ড এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং কখন এই দুইটা কোন ক্ষেত্রে কোনটা আসে। হ্যাঁ, আপনি মনে রাখবেন কো শেয়ার ইন হোল্ডিং এটা আসবে হচ্ছে স্যাট অ্যাক্টের ক্ষেত্রে, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, আর নেট অ্যাক্টের ক্ষেত্রে আসবে কো শেয়ারার ইন ল্যান্ড। অর্থাৎ আপনার এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রিএমশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রে কোন ধরনের মামলায় কি এক্সারসাইজ করবেন। সেক্ষেত্রে দেখেন আন্ডার স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট সেকশন 96 the preemptor has to be a co-sharer tenant in holding। অবশ্যই স্যাট অ্যাক্টের ক্ষেত্রে আপনার এই প্রিএমশন হচ্ছে প্রিএমটর, যে ব্যক্তি প্রিএমশন রাইট এক্সারসাইজ করবে ওই প্রিএমটর কি হতে হবে? কো শেয়ারার টেনান্ট ইন হোল্ডিং। ইন হোল্ডিং, এই হোল্ডিং শব্দটা হচ্ছে 96 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 96 এর ক্ষেত্রে এই হোল্ডিং শব্দটা গুরুত্বপূর্ণ এবং এটার পার্থক্য, এটা যদি আপনি মানে বুঝতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ইনহেরিটেন্স সূত্রে আপনি কিভাবে মামলাটা এক্সারসাইজ করতেছেন বা মানে মামলাটা দায়ের করতেছেন, যে আপনি ইনহেরিটেন্স সূত্রে উত্তরাধিকারী। এই হোল্ডিং এ যে হবে, হোল্ডিং এর যে উত্তরাধিকারী থাকবে সে শুধুমাত্র এই মামলাটা 96 ধারায় দায়ের করতে পারবে। আর অন্যদিকে নেট অ্যাক্টের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে দ্য প্রিএমটর হ্যাজ টু বি কো শেয়ারার টেনান্ট। প্রিএমটর হবে কে? প্রিএমটর হবে হচ্ছে কো শেয়ারার টেনান্ট ইন দ্য ল্যান্ড। অর্থাৎ এখানে কিন্তু হোল্ডিং না, এখানে কিন্তু হোল্ডিং এর উত্তরাধিকারী সূত্রে হোল্ডিং হতে হবে এটা বলা নাই। এখানে ইন দ্য ল্যান্ড ট্রান্সফার, অর্থাৎ এই ল্যান্ড শব্দটা এখানে বলা আছে ল্যান্ড। অর্থাৎ এই কো শেয়ারশিপ ইন ল্যান্ড এবং কো শেয়ারশিপ ইন হোল্ডিং এই দুইটা বিষয় আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে আপনি হোল্ডিং এর ক্ষেত্রে দায়ের করবেন স্যাট অ্যাক্টের অধীনে মামলা এবং ল্যান্ডের ক্ষেত্রে দায়ের করবেন নেট অ্যাক্টের অধীনে মামলা। ল্যান্ড ট্রান্সফার করবে, তবে ওইটাও তো ল্যান্ড ট্রান্সফার করবে, কিন্তু ল্যান্ড ট্রান্সফার করলেও আপনি যদি হোল্ডিং এর অংশীদার না হন তাহলে আপনি প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন না। তারপরে দেখেন আপনার এখানে আমরা চলে যাই এবার কেস রেফারেন্স, যেগুলো আপনার পরীক্ষার মধ্যে লিখতে হবে কেস রেফারেন্স, কারণ আপনার ডিটেলসে লিখতে গেলেও আপনি মূল তথ্যগুলো দিতে পারবেন আর কেসগুলো দিতে পারবেন, আর ওইগুলোই আপনাকে মনে রাখতে হবে। বাকি যে বিস্তারিত লেখা ওইগুলো তো লেখার সময় থাকে না, তো এই ক্ষেত্রে আপনার এখানে একটা কেস আছে দেখেন, আমিনুল্লাহ মোহাম্মদ ভার্সেস সিরাজুল হক হওয়ার কথা ছিল 2013 সালের একটা মামলা। আমিনুল্লাহ ভার্সেস সিরাজুল হক 2013 সালের একটা মামলা। কেসটা হচ্ছে আপনার দেখেন এখানে বলছে নেট অ্যাক্ট সেকশন 24 এর অধীনে বলা হচ্ছে ওয়ান অর মোর কো শেয়ারার টেনান্ট অফ সাচ ল্যান্ড মিন্স। আপনি খেয়াল করবেন সেকশনের মধ্যে যখন 24 পড়বেন তখন লেখা আছে যে কে এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, সেখানে লেখা আছে ওয়ান অর মোর কো শেয়ারার টেনান্ট অফ সাচ ল্যান্ড। সেক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান অর মোর কো শেয়ারার টেনান্ট অফ সাচ ল্যান্ড মিন্স কো শেয়ারার ইন দ্য প্লট নট দ্য হোল্ডিং, যেটা স্যাট অ্যাক্টের ক্ষেত্রে হতে হয়, নট দ্য হোল্ডিং মেনশন ইন সেকশন 96 অফ অ্যাসেটি অ্যাক্ট। অর্থাৎ সেকশন 96 এ যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে হোল্ডিং, আর সেকশন 24 এ নেট অ্যাক্টে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আপনার কো শেয়ারার টেনান্ট অফ সাচ ল্যান্ড। এই ল্যান্ড এবং হোল্ডিং এর বিষয়টা সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কো শেয়ারার ইন প্লট হয়ে থাকে,
কো শেয়ারার ইন প্লট হয়ে থাকে তাহলেও সে নেট এক্টের অধীনে মামলাটা দায়ের করতে পারবে। এক্ষেত্রে হোল্ডিং এর হতে হবে এরকম কোনো কথা নাই। আর হোল্ডিং আর ল্যান্ড কি আমরা নিচের দিকে দেখতেছি, একটু ধৈর্য ধরেন। 2 নম্বর যে মামলাটা, মানে এখানে মূলত এই মামলার মাধ্যমে মূলত স্যাট অ্যাক্ট এবং নেট অ্যাক্টে যে ল্যান্ড এবং হোল্ডিং শব্দটা ব্যবহার করা হয়েছে সেই দুইটার মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে এবং এই প্লটের ক্ষেত্রে অর্থাৎ বিল্ডিং এর যে প্লট থাকে ওই প্লটের ক্ষেত্রে বা হচ্ছে আপনার জমির যে প্লট থাকে এই প্লটের ক্ষেত্রে কে এক্সারসাইজ করতে পারবে কোন আইনের অধীনে, সেটা বলছে নেট অ্যাক্টের অধীনে আপনি এক্সারসাইজ করতে পারবেন। এই সংক্রান্ত সর্বশেষ যে কেস সেটা হচ্ছে আসাদ আলী মোহাম্মদ ভার্সেস গোলাম সারোয়ার, 2014 সালের একটা কেস। 66 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন, 315 পৃষ্ঠার একটা মামলা। 315 পৃষ্ঠার মামলায় বলা হয়েছে নেট অ্যাক্টের সেকশন 24 says that the right of preemption of the sharer of the land, এখানে ল্যান্ড বলতে শুধুমাত্র ল্যান্ড বুঝাবে এবং কোন প্রকার হোল্ডিং বা টেনান্সিকে ইনক্লুড করবে না। অর্থাৎ আমি বাংলা ইংলিশে 2 প্রকারে লিখে রাখছি, আমি পরীক্ষার মধ্যে যে কোনো একভাবে লিখতে হবে, কিন্তু আমার বুঝার জন্য আমি বাংলা ইংলিশ 2 জায়গায় লিখে রাখছি, কারণ আমার কেসটা রেফার করলে তো আমার প্রিন্সিপাল লিখতে হবে, সেক্ষেত্রে আমার যদি বাংলাটা ভালোভাবে জানা থাকে আর যদি ইংলিশটা তাহলে আমার একটু লেখা থাকে, তাহলে আমি ওই সময় ইংলিশে ট্রান্সলেট করে লিখতে আমার জন্য সুবিধা হবে। আর যদি আমি বাংলা লিখি তাহলে আমার বাংলাটাও আমি লিখতে আমার জন্য সুবিধা হবে। যে কারণে আমি নিজের মতো করে আপনার ওই বইগুলো থেকে যে কেসগুলো আছে, যে প্রিন্সিপাল গুলো আছে, সেই প্রিন্সিপাল গুলো আমি এখানে লিখে রাখার চেষ্টা করছি। তার মানে আপনি এখানে একটা কেস রেফার করতে পারেন যখন বলবে যে 96 এবং 24 এর প্রিএমশন কম্পারেটিভ ডিসকাশন করেন বা হচ্ছে ডিটেলসে আলোচনা করেন, তখন আপনার এই কেসগুলো আপনি যে কোনো সময় রেফার করতে পারেন। তারপরে আপনার দেখেন নেট অ্যাক্টের 1949 সেকশন 24 এর অধীনে বলা হচ্ছে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যান্ড এন্ড হোল্ডিং, এটা আমরা নিচের দিকে পড়বো, আমরা আসতেছি, আপনি একটু ওয়েট করেন, আমি তো লেকচার শেষ করে দেই নাই। আর নেট অ্যাক্টে দেখেন সেকশন 24 এ প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে এনি অফ দ্য কো-শেয়ারার টেনান্ট অফ দ্য নন এগ্রিকালচার ল্যান্ড। ওই যে একজন ব্যক্তি আরেকটু আগে আমাকে কোশ্চেন করছিলেন যে আমি হচ্ছে গিয়ে কোন আইনে কোন মামলাটা দায়ের করব, এখানে এই প্রশ্নটা উত্তর আছে যে সেকশন 24 এর অধীনে এনি অফ দ্য কো-শেয়ারার টেনান্ট অফ দ্য নন এগ্রিকালচার ল্যান্ড। আর ওই স্যাট অ্যাক্টের ক্ষেত্রে আমি প্রথমে দেখাই দিয়ে আসছি এগ্রিকালচারাল ল্যান্ড। তারপরে একটু খেয়াল করেন যে আন্ডার সেকশন 96 অফ নন স্যাট অ্যাক্ট সেকশন 96 এর অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে দ্য কো-শেয়ারার টেনান্ট অফ দ্য সেম হোল্ডিং, সেক্ষেত্রে এই নেট অ্যাক্টের ক্ষেত্রে আপনার যে কোনো কো-শেয়ারার টেনান্ট যে ওই নন এগ্রিকালচার ল্যান্ড যার অধিকার আছে সে হচ্ছে মামলাটা দায়ের করতে পারবে। কিন্তু এখানে এই যে কো-শেয়ারার টেনান্ট, সেক্ষেত্রে বলা হচ্ছে অবশ্যই তাকে সেম হোল্ডিং এর একজন অংশীদার হতে হবে। সেম হোল্ডিং এর যদি একজন অংশীদার না হয় তাহলে কিন্তু সে মামলাটা দায়ের করতে পারবে না। এখানে সেম হোল্ডিং এর অংশীদার হওয়ার দরকার নাই। এখন হোল্ডিংটা কি এটা বুঝতে পারলেই আমাদের এই দুইটা এখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু মনে রাখেন যে একই হোল্ডিং এর অংশ হলে শুধুমাত্র 96 এর অধীনে সে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, আর একই হোল্ডিং এর দরকার নাই। যদি ল্যান্ড ট্রান্সফার করে তাহলেই সে নন এগ্রিকালচার ল্যান্ড হলে সেই ক্ষেত্রে সে 24 এর অধীনে নেট অ্যাক্টে প্রিএমশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার চলে যান আমরা টেনান্ট, হোল্ডিং, তারপর হচ্ছে আপনার ওই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব যে সেম হোল্ডিং এর অংশীদার কে, আর হচ্ছে আপনার ওই পার্শ্ববর্তী জমি বা হচ্ছে কখন যে কোনো আমরা জেনারেল মুড অফ ট্রান্সফার দেখলাম হচ্ছে 24 এর ক্ষেত্রে জেনারেল মুড অফ ট্রান্সফার, সেক্ষেত্রে জেনারেল মুড অফ ট্রান্সফারের ক্ষেত্রে কো-শেয়ারার টেনান্ট আসলে কে। সেক্ষেত্রে আপনি মনে রাখেন একটা এক্সাম্পল এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম। মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তার 60 ডেসিমেল জমি আছে। এগুলো হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন। মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তার 60 ডেসিমেল জমি আছে, জমি রেখে সে মারা যায়। তাহলে এই জমিটা এখন এই জমিটা দেখেন, এই জমিটা হচ্ছে আরএস খতিয়ানে 520 নম্বর দাগের একটা জমি। অর্থাৎ মিস্টার এক্স যে জমিটা রেখে মারা যায় এটা আরএস খতিয়ানের 520 নম্বর দাগের 60 ডেসিমেল পরিমাণ একটা জমি। এবং এখানে এই যে 520 দাগের যে জমিটা, এটা
এখন হচ্ছে আপনার তিনটা প্লটে আপনি ভাগ করবেন, 1 2 3 তিনটা প্লটে ভাগ করবেন, তাহলে 20 ডেসিমেল করে পড়বে, 20 ডেসিমেল করে পড়বে। অর্থাৎ 520 দাগের যে জমিটা, খতিয়ান নম্বর 520, এই দাগের যে জমিটা, এটা যদি আপনি তিনটা প্লটে চিন্তা করেন, তাহলে তিনটা প্লট আছে ওইখানে 1 2 3 তিনটা প্লট, প্রত্যেকটার মধ্যে 20 ডেসিমেল করে পড়বে। যদি এরকম একটা ধরেন 520 দাগের একটা খতিয়ান, আমরা অ্যামালগেমেশন সাবডিভিশন কনসলিডেশন নামে একটা টপিক আছে এসএটি অ্যাক্টে, অ্যামালগেমেশন সাবডিভিশন কনসলিডেশন, তো ওইটা যদি আমরা পড়ি তখন আমরা হচ্ছে এই বিষয়টা আরো ভালো বিস্তারিত জানতে পারবো। আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা ওই অ্যামালগেমেশন সাবডিভিশন কনসলিডেশন ওগুলো পড়বো। তো এখানে বলতেছে এটা 1, এটা 2, এটা 3, এবং এই যে খতিয়ান, এটা যে বিষয়টা আছে, এই যে এটা আরএস খতিয়ান নম্বর হচ্ছে 520, অর্থাৎ এই 520 নম্বর খতিয়ানের 1 2 3 এই তিনটা প্লটে যদি আমি ভাগ করি, তাহলে এটা 20, এটা 20, এটা 20 এরকম ভাবে পড়বে। হ্যাঁ, তো এখন খেয়াল করেন যে এই মিস্টার এক্স এর মৃত্যুর সাথে সাথে ওই জমিটা কি হলো, তার 3 সন্তানের মধ্যে ইনহেরিটেন্স সূত্রে তারা 20 ডেসিমেল করে ভাগ করে নিয়ে গেল, বা তারা হচ্ছে তাদের মধ্যে এই জমিটা চলে গেল। এখন এই যে 520 দাগের যে খতিয়ানটা, তাদের 3 সন্তানের মধ্যে, মানে ওই মৃত ব্যক্তির 3 সন্তানের মধ্যে যে চলে গেল, তো তারা প্রত্যেকে 20 ডেসিমেল করে পাইছে। তো তারা হচ্ছে কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং, তারা হচ্ছে কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং। অর্থাৎ এই যে 520 নম্বর খতিয়ান, আরএস খতিয়ানের যে দাগ নম্বরটা ছিল, এই ক্ষেত্রে তিনটা প্লটে ভাগ করছে। এই যে এখানে প্রথম পুত্র, এখানে দ্বিতীয় পুত্র, এখানে তৃতীয় পুত্র, তারা তিনজনে হচ্ছে কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং। সেক্ষেত্রে তারা স্যাট অ্যাক্টের 96 এর অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, কারণ তারা উত্তরাধিকারী সূত্রে এই প্রপার্টির মালিক হয়েছে, এবং তারা সেম হোল্ডিং এর টিনান্ট, মানে কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং, অর্থাৎ একটা জমি থেকে তাদের মধ্যে এই কোশেয়ারার টিনান্ট ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে এইটা কিন্তু আপনার হচ্ছে সেকশন 96 এ প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে। এটা হচ্ছে সেম হোল্ডিং এর অংশ। জানি না বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এই যে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের এই বিষয়টাই বলা হচ্ছে, যে ব্যক্তি কমেন্টটা করছেন এখানে, যে সেম হোল্ডিং হতে হবে এবং ইনহেরিটেন্স সূত্রে যদি তারা অংশীদার হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র স্যাট অ্যাক্টের 96 এর অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, এবং এটা অবশ্যই এগ্রিকালচারাল ল্যান্ড রিলেটেড হতে হবে। কথা বুঝছেন? আমার কথা বুঝতে পারছেন? ততটুকু বললাম। ওকে, তারপরে আমরা চলে যাই। এখন খেয়াল করেন আমরা অ্যামালগেমেশন সাবডিভিশন কনসিডারেশন যখন পড়বো, একটু খেয়াল করেন। এখন আমরা অ্যামালগেমেশন সাবডিভিশন কনসিডারেশন নেক্সট ক্লাসে পড়লে আমরা আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা খেয়াল করেন যে এই তিনজন ব্যক্তি ছিল, 1 জন 2 জন 3 জন, এই 3 ছেলের মধ্যে এক ছেলে মারা গেল। এই 3 ছেলের মধ্যে এখন হচ্ছে আমাদের এক ছেলে কি হয়েছে, মারা গেছে। তাহলে এখন এই যে ছেলেটা ধরেন এটা মারা গেল, এটা মারা যাওয়ার সময় আবার 2 জনকে রেখে মারা গেছে, তার 2টা ছেলে রেখে মারা গেছে, 1 জন 2 জন। তো এখন তার যে প্লটের অংশটা, এই প্লটের অংশটা কিন্তু আবার এখন তার 2 ছেলে হচ্ছে 10 ডেসিমেল করে ভাগ করে নিবে, 10 ডেসিমেল করে ভাগ করে নিবে। সে 10 ডেসিমেল, সে হচ্ছে 10 মানে ডেসিমেল, হ্যাঁ 10 ডেসিমেল। সেক্ষেত্রে তারা কিন্তু এই সেম হোল্ডিং এর অংশীদার ইনহেরিটেন্স সূত্রে এটা বলতে পারবেন না। তারা দুইজন স্যাট অ্যাক্টের অধীনে 96 এর অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে চাইলে তারা দুইজন যেহেতু ইনহেরিটেন্স সূত্রে পাইছে, এবং 2 জন হচ্ছে সেম হোল্ডিং এর অংশ, মানে কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং, এই 1 2 বা 2 1 এর বিরুদ্ধে শুধুমাত্র 96 এর অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে। এই যে 2 এবং 3 তাদের ক্ষেত্রে কিন্তু পারবে না, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু তারা পারে নাই স্যাট অ্যাক্টে। নেট অ্যাক্টে যদি এটা নন এগ্রিকালচার ল্যান্ড হয়ে থাকে, শুধুমাত্র তখনই 1 এবং 2 চাইলে এই যে 2 এবং 3 নাম্বার যারা ছিল তাদেরও এই যে তাদের ক্ষেত্রেও প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারে। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ সেম হোল্ডিং এর অংশ হলে তারা অবশ্যই কোশেয়ারার টিনান্ট অফ সেম হোল্ডিং হতে হবে এবং ইনহেরিটেন্স সূত্রে পাইতে হবে। 1 নম্বর ব্যক্তির কাছ থেকে তারা 2 জনে পাইছে, তারা 2 জন একজন আরেকজনের বিরুদ্ধে 96 এর অধীনে স্যাট অ্যাক্টের প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে। অন্যদিকে এই যে 1 2 3 তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে চাইলে এক্সারসাইজ করতে পারতো প্রিএমশন রাইটটা, কিন্তু এখন 2 3 কিন্তু আবার 1 2 এর এই যে এখানে তাদের বিরুদ্ধে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে না। যদি 1 থাকতো তাইলে এক্সারসাইজ করতে পারতো, কিন্তু নেট অ্যাক্টের ক্ষেত্রে এই 2 এবং 3 চাইলে এখানেও পারবে। অর্থাৎ নেট অ্যাক্টের ক্ষেত্রে সবাই পারবে, অর্থাৎ এখানে যারা আছে সবাই একজন আরেকজনের বিরুদ্ধে পারবে, কিন্তু স্যাট অ্যাক্টের ক্ষেত্রে অবশ্যই কোশেয়ারার টিনান্ট
বাই ইনহেরিটেন্স অফ সেম হোল্ডিং হতে হবে। আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে এগুলো বুঝার অনেক কিছু আছে, যদি না বুঝতে পারেন তাহলে আপনার প্রবলেমেটিক কোশ্চেন আনসার করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, তারপরে একটু খেয়াল করেন, এখানে আমি পরে আমি এখানে তো বাংলা খাতায় লিখে আছে, এখান থেকে দেখাই। দেখেন এ পাই হচ্ছে যেটা আমরা এতক্ষণ লিখে মানে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছিলাম। এ পাইছে হচ্ছে 1 নম্বর প্লটের 20 ডেসিমাইল, বি পাইছে হচ্ছে 2 নম্বর প্লটের 20 ডেসিমাইল, 3 পাইছে হচ্ছে 3 নম্বর প্লটের 20 ডেসিমাইল, অর্থাৎ তারা হচ্ছে কোশেরা টিনাট অফ সেম হোল্ডিং। এখানে এ বি সি হলো কোশেরা টিনাট অফ সেম হোল্ডিং, তারা সেকশন 96 এর সেট এক্স এর অধীনে তারা প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারে। তারপর এখন যদি মিস্টার এ নামক ব্যক্তি, সে যদি দুই পুত্র এম এবং এন কে রেখে মারা যায়, মারা গেলে এখন প্লট 1 এর যে 20 ডেসিমাইল জমি ছিল, এই 20 ডেসিমাইল জমি এখন এম এ পাবে হচ্ছে 10 ডেসিমাইল এবং হচ্ছে এন এ পাবে 10 ডেসিমাইল, অর্থাৎ তারা দুইজন, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার এই যে এই এম এবং এন, তারা দুইজন হচ্ছে ইনহেরিটেন্স সূত্রে এর কাছ থেকে পাইছে এবং তারা হচ্ছে কোশেরা টিনাট অফ সেম হোল্ডিং। কিন্তু ওই যে আপনার এখানে আরো দুইজন ব্যক্তি ছিল বি এবং সি, তারা কিন্তু আর এখন প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে না এম এর এগেইনস্টে এবং এন এর এগেইনস্টে। কিন্তু এখানে এই এন এবং এম তারাও কিন্তু এখন এ বি এর এগেইনস্টে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে না। যদিও এ এর এগেইনস্টে বি এবং সি পারতো, কিন্তু এখন তার ছেলের এগেইনস্টে পারবে না। কিন্তু নেট অ্যাক্টের অধীনে হলে সবাই সবার বিরুদ্ধে মানে সে এগেইনস্টে প্রিএমশন রাইটটা এক্সারসাইজ করতে পারবে। এখন আর এস খতিয়ানে যে 120 দাগের যে জমিটা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কোশেয়ারশিপ অফ ইন দা হোল্ডিং, অর্থাৎ ওইটাকে বলা হয় কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং। আর এস খতিয়ানে যে 120 দাগের জমিটা ছিল এবং এম এবং এন যে প্লট নাম্বার 1 এর যে কোশেয়ারার ইন দা ল্যান্ড, কোশেয়ারশিপ ইন দা ল্যান্ড, তারা হচ্ছে এই 120 দাগের ভিতরে আবার যে প্লট নাম্বার 1 ছিল, এই প্লট নাম্বার 1 এর ভিতরে তারা যখন 10 ডেসিমাল করে পায়, তারা হচ্ছে কোশেয়ারশিপ ইন দা ল্যান্ড, আর ওইটা হচ্ছে কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং। কিন্তু তাদের এই ল্যান্ডের জন্য তারা দুইজনে আবার কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং বলা চলে। কথা বুঝছেন? এই যে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা মানে এখানে ডিফারেন্স হচ্ছে যে 520 দাগের যে জমিটা ছিল তাদের জন্য এটা ছিল কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং, কিন্তু তাদের কাছ থেকে যখন এ বি কে বাদ দিয়ে বি এবং সি কে বাদ দিয়ে যখন এর অংশটা যখন আবার তাদের দুইজনের মধ্যে চলে আসছে, তখন তাদের জন্য এটা হয়েছে কোশেয়ারশিপ ইন দা ল্যান্ড, অর্থাৎ ওই জমিতে কোশেয়ারশিপ, কিন্তু এটা সেম হোল্ডিং এর অংশ বলা যাবে না, সেম হোল্ডিং এর অংশ বলা যাবে না। এটার মধ্যে ল্যান্ডের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনি নেট অ্যাক্টের অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন যদি আপনার এটা কি হয়, যদি আপনার এটা নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের অধীনে অকৃষি জমি হয়। কিন্তু এই এম এবং এন তাদের জন্য আবার তাদের অংশটা কিন্তু আবার আপনার ছিল, মানে কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং ছিল, কিন্তু আপনার হচ্ছে এই এম এবং এন এই দুইজনের জন্য, এই যে বি এবং সি তাদের জন্য কিন্তু এটা কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং নেই, কোশেয়ারশিপ ইন দা হোল্ডিং নেই। এটা হচ্ছে ল্যান্ড এবং ল্যান্ডের ক্ষেত্রে আপনি নেট অ্যাক্টের অধীনে যদি এটা নন এগ্রিকালচার ল্যান্ড হয়ে থাকে, তাহলে নেট অ্যাক্টের অধীনে যাবেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে কি সেট অ্যাক্টের অধীনে তারা দুইজন বাদ দিয়ে তাহলে কি এই ল্যান্ডের অধীনে আর প্রিএমশন রাইট কেউ এক্সারসাইজ করতে পারবে না? না, পারবে না। যদি পারতে হয় তাহলে তাকে এই এসএটি অ্যাক্ট আর হচ্ছে এনএটি অ্যাক্ট বাদ দিয়ে মুসলিম লতে যাইতে হবে। মুসলিম লতে আবার আপনি পার্শ্ববর্তী জমি, কারণ পার্শ্ববর্তী জমি তো এই যে আগে যে দুইজন ছিল বি এবং সি, তাদের পার্শ্ববর্তী জমি তো এই এটা ছিল, তো এটা যদি থাকে এর এখন পুত্র দুইজন এম এবং এন, তাদেরটা তো অবশ্যই পার্শ্ববর্তী হবে। পার্শ্ববর্তী জমির তারা গিয়ে আবার মুসলিম আইনের অধীনে চাইলে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, কিন্তু নেট অ্যাক্ট আর সেট অ্যাক্টে পারবে না। আন্ডার সেট অ্যাক্ট 96 যদি এগ্রিকালচার ল্যান্ড হয় তাহলে এম এবং এন শুধুমাত্র তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত প্লট নাম্বার 1 এর উপরে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবে, যেটা আমি এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এম এবং এন তারা দুইজন যেহেতু উত্তরাধিকারী সূত্রে পাইছে সেম হোল্ডিং এর অংশ, তারা এক্সারসাইজ করতে পারবে, কিন্তু এ বি পারবে না। তবে যদি নেট অ্যাক্টের অধীনে হতো, তাহলে নেট অ্যাক্টের অধীনে হলে আপনার এম এন আর এস খতিয়ানের 120 নম্বর যে দাগের যে অন্য দুইজন যে কোশেয়ারার ছিল বি এবং সি, ওই তাদের অধীনেও চাইলে এম এন প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারতো। আবার এই 2 এবং 3 নাম্বার খতিয়ানে 2 এবং 3 নাম্বার প্লটে যারা অংশীদার ছিল তারাও চাইলে এম এন এর অধীনে নেট অ্যাক্টের অধীনে প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারতো, কিন্তু সেম হোল্ডিং এর অংশ না হওয়ার কারণে সেট অ্যাক্টে পারবে না।
কথা বুঝছেন? এরপরে আমরা চলে যাব, এখন আমরা আইনে চলে যাব সরাসরি। আইনে কিভাবে বলা আছে, বেয়ার অ্যাক্টে কিভাবে বলা আছে সেটা আমরা দেখব। তো বেয়ার অ্যাক্টের ক্ষেত্রে স্যাট অ্যাক্টে প্রিএমশন রাইট এক্সারসাইজ করার জন্য অনেক সময় যেহেতু এখানে বেশি সেকশন মানে সাবসেকশন আছে, অনেক সময় পিলিতে প্রশ্ন আসে যে এখানে মোট সাবসেকশন আছে কয়টি, মানে যেগুলো আমাদের বেশি সাবসেকশন থাকে এখান থেকে প্রশ্ন আসে যে মোট সাবসেকশন আছে কয়টি। সেক্ষেত্রে সেকশন 96 এ মোট সাবসেকশন আছে কয়টি, একটু এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন মোট সাবসেকশন আছে কয়টি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন এদিকে। এই যে হ্যাঁ, টোটাল সাবসেকশন আছে 18টি, টোটাল সাবসেকশন আছে 18টি, অর্থাৎ এই স্যাট অ্যাক্টের অধীনে বেয়ার অ্যাক্টে টোটাল সাবসেকশন আছে 18টি। এই 18টি সাবসেকশনের মধ্যে আপনি খেয়াল করবেন যে প্রথম যে সাবসেকশনটা, যেটা আমরা এতক্ষণ 1 নম্বর সাবসেকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, ওইখানে ঝামেলা যতগুলো ছিল, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সময়টা অলরেডি আমরা জেনে গেছি যে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আবেদন করতে হবে। হ্যাঁ, সবাইকে পক্ষভুক্ত করতে হবে 2 নাম্বার সাবসেকশনে এই কথাটা বলা আছে। কারণ আপনারা এখানে অপশনগুলো তো খেয়াল করতে হবে, পিলিতে প্রশ্ন আসলে অপশনগুলো আপনাকে খেয়াল করতে হবে। বিস্তারিত 4-5 লাইন তো আর থাকবে না, মূল কথাটা থাকবে। তার মানে 1 নম্বরে বলছে যে সবাই আবেদন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, লিমিটেশনটা বলা আছে। 2 নাম্বারটা বলা আছে সবাইকে পক্ষভুক্ত করতে হবে। আর 3 নম্বরে বলা আছে যে দরখাস্তের সাথে, অর্থাৎ যে পক্ষভুক্ত করার পরে আপনি যে দরখাস্তটা দাখিল করবেন তার সাথে কি কি জমা দিতে হবে। একজন প্রশ্ন করছিলেন যে আপনার এখানে কম্পেনসেশন, ইন্টারেস্ট এগুলো দেওয়া কি বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, দরখাস্তের সাথে আপনাকে কি কি জমা দিতে হবে, এই যে এখানে বাধ্যতামূলক করে দিয়েছে সাবসেকশন 3 এ, আপনাকে এগুলো জমা দিতেই হবে। দরখাস্তকারী এবং ক্রেতাকে শুনানির নোটিশ দেওয়া হবে। এই যে শুনানির নোটিশ, এই শুনানির নোটিশ পাওয়ার পরেও চাইলে সে আবেদন করতে পারবে। এই দরখাস্তকারী এবং ক্রেতাকে শুনানির নোটিশ দেওয়া হবে। কোশেয়ার মানে এগুলো কিন্তু সাবসেকশন, একটু খেয়াল করেন। 5 নম্বর সাবসেকশনে যেটা বলা আছে, কোশেয়ারদেরকে ক্রেতার অতিরিক্ত দায় বা খরচ পরিশোধ করার আদেশ দিতে হবে। অর্থাৎ কোশেয়ারার যারা থাকবে তাদেরকে ক্রেতার যে ক্রেতা ছিল তার যে অতিরিক্ত খরচ বা লাইবিলিটি বা যে ক্ষতি কম্পেনসেশন হয়েছে সেগুলো পরিশোধ করার জন্য আদেশ দিবে। অর্থাৎ অতিরিক্ত দায় বা খরচ, অর্থাৎ ওই যে 25% আর 8% বলছিলাম, এটা সাবসেকশন 5 এর অধীনে দিবে। এখানে পিলিতে আপনার রিটেনে যখন আপনি আনসার করবেন 96 লিখতে বলছে, ডিটেলসে লেখেন, তখন আপনি যদি প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে প্রথমে যদি আপনি সুন্দর করে এখানে 2 পৃষ্ঠার মধ্যে এই 18টা পয়েন্ট লিখে দিতে পারেন, তাহলে ওই যে খাতাটা মূল্যায়ন করবে সে বুঝে ফেলবে যে আপনি মূল কথা জানেন, তারপরে বিস্তারিত লেখেন। কারণ সময় তো পাবেন না, সময় না পাইলে তো আপনি বিস্তারিত লিখতে পারতেছেন না। সেক্ষেত্রে যদি আপনি 1 বিস্তারিত লিখলেন, 2 বিস্তারিত লিখলেন, 3 বিস্তারিত লিখলেন, পরে যদি আপনি 2-3টা না লিখতে পারেন তাহলে তো ঝামেলা। সেক্ষেত্রে আপনি 18টা পয়েন্ট আগে লিখে দেন, পয়েন্ট লেখার পরে গিয়ে এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেন, কেস রেফারেন্স দেওয়ার চেষ্টা করেন, আপনার আনসারটা সবচেয়ে ভালো হবে। আমি দেখাবো এখানে অ্যানালাইসিস এবং কেস রেফারেন্স দিয়ে, পরবর্তীতে এখানে আছে। 6 নম্বরে বলা হচ্ছে, দেখেন নতুন করে পক্ষভুক্ত করার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি ওই 1 নম্বরের অধীনে নির্ধারিত সময় আবেদন করবে, যে পক্ষভুক্ত করবে, 2 এ যদি কেউ আবেদন করতে না পারে, 2 যদি কাউকে পক্ষভুক্ত করা না হয়, তাহলে সে চাইলে এই যে 6 এর অধীনে সে চাইলে নতুন করে পক্ষভুক্ত হতে পারবে। 7 এর অধীনে নতুন আবেদন কোনগুলো, মানে নতুন যে আবেদন করছে, যে 6 এর অধীনে যে আবেদন করলো, এগুলোর সাথে বলা হচ্ছে যে কোন কোন আবেদনগুলো রাখা হবে আর কোন কোন রাখা হবে না, সেগুলো আদালত বিবেচনা করবে কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না। নতুন যে আবেদন 6 এর অধীনে করা হয়েছে, এই আবেদনগুলো যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদনকারীদের মধ্যে যার আবেদনটা অ্যাকসেপ্ট করবে আদালত, সে কত টাকা পরিশোধ করবে, কত টাকা জমা দিবে আদালতে, ওই যে ক্ষতিপূরণ এবং কম্পেনসেশন, নতুন আবেদনকারী ব্যক্তি তার কত টাকা জমা দিতে হবে, এই 8 সাবসেকশনের অধীনে তাকে বলে দেওয়া হবে যে আপনি এত টাকা জমা দেন। 9 সাবসেকশনে বলতেছে একাধিক আবেদন করলে ন্যায্য বন্টন করে দিবে এবং 60 দিনের মধ্যে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে। যদি একাধিক ব্যক্তি আবেদন করে প্রিএমশন রাইট এক্সারসাইজ করার জন্য, এটা 13তম বিজিএস আছে। আমি বললাম যে 13তম বিজিএস, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন আছে, আপনি অ্যানালাইসিস করে দেখবেন পিলি প্রশ্নটা। বলছে একাধিক আবেদন যদি করে থাকে তাহলে কিভাবে সম্পত্তি বন্টন করে দেওয়া হবে। সেক্ষেত্রে বলছে এই যে ন্যায্য বন্টন করে দেওয়া হবে এবং হুবহু কমন পড়ছে, ন্যায্য বন্টন করে দেওয়া হবে এবং 60 দিনের মধ্যে আপনাকে ফি রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে। তারপরে বলা হচ্ছে, আপনার এখানে খেয়াল করেন যে আপনার ফি রেজিস্ট্রেশন না করে থাকলে পরবর্তীতে আদালত পরবর্তী 60 দিনের মধ্যে 10 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে যে 9 তো আপনাকে ফি রেজিস্ট্রেশন করার জন্য সুযোগ দিয়েছে, যদি না করেন, আপনি যদি নিজে থেকে না করেন, তাহলে পরবর্তী 60 দিনের মধ্যে আদালত রেজিস্ট্রেশন করে দিবে, অর্থাৎ আদালত থেকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিবে আর কি। 12 নম্বরে বলা হচ্ছে যে আদালতে অগ্রগণ্য দরখাস্তকারীকে দখল বুঝিয়ে দেওয়ার বিষয়টা এখানে বলা হচ্ছে যে আপনাকে দখল বুঝিয়ে দিবে। 12 নম্বর সাবসেকশনে যেটা বলা হচ্ছে
যে আপনি অগ্রগয়ের মামলা করার পরে যদি আপনি প্রপার্টি যদি পান তাহলে আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। 13 নম্বর সেকশনে বলা হচ্ছে যে আপনাকে যে এখানে বলা হচ্ছিল যে 9 সাবসেকশনের অধীনে বলা হচ্ছিল, মানে 96 এর 9 সাবসেকশনে বলা হচ্ছিল যে আপনাকে ন্যায্য বন্টন করে দেওয়া হবে, আপনি এই ন্যায্য বন্টনটাকে আপনি আবার পার্টিশন হিসেবে কনসিডার করতে পারবেন না, এটা আবার নিষেধ করা আছে 13 নম্বর সাবসেকশনে। বলা হচ্ছে যে এই ন্যায্য বন্টনকে পার্টিশন হিসেবে কনসিডার করা যাবে না। তারপরে 14 নম্বর সাবসেকশনে যেটা বলা হচ্ছে, আপনার ভবিষ্যতে মামলা করলে সেম আদালতে আপনাকে করতে হবে। ভবিষ্যতে যদি আপনি প্রিএমশনের জন্য আবার মামলা করতে যান, তাহলে আপনি এখন যে আদালতে প্রিএমশনের মামলাটা দায়ের করে আপনি অধিকারটা পাইলেন, পরবর্তীতে আপনার এই সেম আদালতে গিয়েই প্রিএমশন মামলাটা দায়ের করতে হবে। এবং 15 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে দেওয়ানি আদালতে প্রিএমশন কেস করা যাবে, অর্থাৎ প্রিএমশনের মামলাটা দেওয়ানি আদালতে করা যাবে। যে কারণে আমরা বলি যে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন আর যেভাবেই করেন, এটা মূলত দেওয়ানি আদালতই ডিল করে থাকে, যেহেতু দেওয়ানি আদালতে প্রিএমশনের কেসটা করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু কেস, কারণ আবেদনের মাধ্যমে যেটা করা হয় এটাকে বলা হয় কেস। এবং হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে প্রিএমশন প্রযোজ্য নয়। হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে প্রিএমশন প্রযোজ্য নয়। হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে প্রিএমশন প্রযোজ্য নয়, এক্সেপশন দেওয়া আছে। এই এক্সেপশনটা মনে রাখতে পারবেন যে আপনার হচ্ছে যে হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে প্রিএমশন রাইট স্যাট অ্যাক্টের অধীনে প্রযোজ্য কিনা, উত্তর হচ্ছে না। কোথায় বলা আছে? সাবসেকশন 16-তে। তারপরে 17-তে বলা আছে মুসলিম ল এর প্রিএমশনের ক্ষেত্রে মুসলিম ল প্রাধান্য পাবে, অর্থাৎ আপনি মুসলিম ল এর অধীনে যদি প্রিএমশন রাইট এক্সারসাইজ করেন তাহলে স্যাট অ্যাক্টের বাইরে গিয়েও মুসলিম ল প্রাধান্য পাবে। এবং মুসলিম লতে আবেদন করতে হলে আপনাকে মুসলিম প্লাস মুসলিম হতে হবে নাকি মুসলিম প্লাস নন মুসলিম হতে হবে। সেক্ষেত্রে যে ব্যক্তি ট্রান্সফার করতেছে সে মুসলিম হতে হবে, আর যে ব্যক্তি এটা প্রিএমশন রাইট এক্সারসাইজ করতেছে সে নন মুসলিম হলেও করতে, মানে মুসলিম প্লাস মুসলিম এরকম হলেও করতে পারবেন, মুসলিম প্লাস মুসলিম। আর নন মুসলিমের ক্ষেত্রে যে ব্যক্তির প্রপার্টি এটা অবশ্যই মুসলিম হতে হবে, তাইলে নন মুসলিম এক্সারসাইজ করতে পারবে। যে ব্যক্তির প্রপার্টি সে মুসলিম হতে হবে, তাইলে মুসলিম ল অ্যাপ্লাই করতে পারবেন। তবে মুসলিম ল অ্যাপ্লাই করলে মুসলিম ল প্রাধান্য পাবে আপনার, এইটা 17 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে। আর 18 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে 2006 সালের পূর্বের মামলার ক্ষেত্রে এই যে 2006 সালের পরে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে এটা কোনো প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার এই 18টা পয়েন্ট থেকে আপনি পুরো বেয়ার অ্যাক্টের যে কি পয়েন্ট গুলো আছে সেগুলো জানতে পারছেন। এখন আপনার বিআর অ্যাক্টের কি পয়েন্ট গুলো জানার পরে আপনি নেট অ্যাক্টের যে বিষয়গুলো এটা আমি গ্রুপে শেয়ার করছিলাম কোনো এক সময়। নেট অ্যাক্টের প্রিএমশনের ক্ষেত্রেও আপনার ঠিক একইভাবে কয়টা সাবসেকশন আছে, কিভাবে করতে হবে, কাজ করতে হবে না করতে হবে, এখানে আপনার একটা ডায়াগ্রাম এঁকে দিবেন, তাহলে আপনার সুবিধা। প্রথমে একজন ট্রান্সফারও থাকবে, সে হচ্ছে ওনার, আরেকজন ট্রান্সফারই থাকবে, সে হচ্ছে পারচেজার। আর আপনি যে কোশেয়ারা টিনান্ট অবশ্যই সেম ল্যান্ড, আপনি কোশেয়ারা টিনান্ট অফ ল্যান্ড হতে হবে, নন এগ্রিকালচার ল্যান্ড। এখানে কিন্তু সেম হোল্ডিং বলে নাই, এখানে ল্যান্ড হতে হবে। ল্যান্ডের আপনি কোশেয়ারা টিনান্ট হইলেই আপনি এই প্রিএমশন রাইট এক্সারসাইজ করতে পারবেন। প্রিএমশন রাইট এক্সারসাইজ করার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই ফর দ্য প্রিএমশন, অর্থাৎ প্রিএমশনের জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। 2 নম্বরে বলতেছে যে আপনাকে কি করতে হবে? প্রিন্সিপাল মানি প্লাস হচ্ছে কম্পেনসেশন পে করতে হবে। আমি প্রিন্সিপাল মানি এবং কম্পেনসেশনের ক্ষেত্রে আরেকটু আগে উপরে দেখাই দিয়েছিলাম, প্রিন্সিপাল মানি এবং কম্পেনসেশন আপনাকে পে করতে হবে। 3 নম্বরে হচ্ছে পে আদার এক্সপেন্সেস এন্ড ইন্টারেস্ট, অবশ্যই আপনাকে আদার এক্সপেন্সেস এবং ইন্টারেস্ট যেগুলো আছে, মানে কম্পেনসেশন, এই কম্পেনসেশনের পাশাপাশি আদার এক্সপেন্সেস এবং তার প্রতি 6.25% এরকম বলছিলাম, 6.25% আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। তারপরে যে বাদ পড়ে গেছে, উপরে অ্যাপ্লাই করতে যে বাদ পড়ে গেছে, সে 4 এর অধীনে আবার আবেদন করতে পারে, জয়েন্টার অফ কোশেয়ারার and directions to pay the fixed amount to the court, অর্থাৎ ওই এখানে হচ্ছে আবেদন করতে হবে কোশেয়ারার জয়েন্ট হওয়ার জন্য। এগুলা কিন্তু সাবসেকশন, এখানে এই সাইডে যেগুলো বলা আছে সাবসেকশন, অর্থাৎ 24-এর মানে সেকশন 24-এ বলা আছে নেট অ্যাক্টের 24-এর সাবসেকশন গুলো এখানে আমি সিরিয়ালে লিখে রাখছি যে কি পয়েন্ট গুলো কোথায় কি বলা আছে। 5-এ বলা আছে ডিরেকশন টু গো টু দ্য নেক্সট স্টেপ, অর্থাৎ আদালত পরবর্তী স্টেপে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে, এটা সাবসেকশন 5-এ বলা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সাবসেকশন 6-এ বলা আছে নিউ অ্যাপ্লিক্যান্টদের মধ্যে কোনো ডিসপিউট, এই যে 4-এর অধীনে যারা নিউ অ্যাপ্লিক্যান্ট নতুন করে যারা আবেদন করছে তাদের মধ্যে কোনো ডিসপিউট থাকলে তারা এই যে 5-এর অধীনে পরবর্তী স্টেপে যাবে, এই স্টেপে যাওয়ার পূর্বেই আদালত কি করবে? এই 6-এর অধীনে, অবশ্যই সাবসেকশন 6-এর অধীনে নিউ অ্যাপ্লিক্যান্টদের মধ্যে যে ডিসপিউট গুলো আছে সেগুলো হচ্ছে রিজলভ করার চেষ্টা করবে, সেগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করবে। তারপরে সমাধান করার পরে গিয়ে 5-এর ডিরেকশনটা দিবে। যদি কোনো ডিসপিউট না থাকে তাহলে সরাসরি 5-এর অধীনে পরবর্তী স্টেপে চলে যাবে, আর যদি ডিসপিউট থাকে তাহলে 6-এর অধীনে ডিসপিউটটা রিজলভ করার পরে তারপরে 5-এর অধীনে ডিসিশনটা নিবে বা ডিরেকশন দিবে। তারপরে 7-এর অধীনে যে বিষয়টা বলা হচ্ছে দেখেন, অ্যাপরশনমেন্ট অফ দ্য প্রপার, এটাকে বলা হবে আপনার ডিভিশন অফ টিনান্সি। সেক্ষেত্রে ওই যে ন্যায্য বন্টন করার বিষয়টা যেটা স্যাট অ্যাক্টে বলছিলাম,
এই অ্যাপোর্শনমেন্ট করে দিবে, কে কতটুকু অংশ পাবে না পাবে বা কাকে কতটুকু পরিশোধ করতে হবে না হবে, এটা সঠিকভাবে অ্যাপোর্শনমেন্ট করে দিবে, বন্টন করে দিবে। তো এই বন্টনটা আবার আপনি পার্টিশন হিসেবে কনসিডার করতে পারবেন না, এটা আবার নিচের দিকে বলা থাকবে অর্ডার টু দ্য ট্রান্সফারি টু ট্রান্সফার দ্য ল্যান্ড, অর্থাৎ যখন বন্টন করা ন্যায্য বন্টন করা হয়ে গেছে তারপরে কি করা হবে, তারপরে অর্ডার করবে ট্রান্সফারিকে যে আপনি এখন ওই ক্রেতাকে যে পারচেজার আপনি এখন এই প্রপার্টিটা কি করে দেন, ট্রান্সফার করে দিয়ে দেন। তারপরে আপনার হচ্ছে যদি এই ট্রান্সফারে যদি কোনোভাবে এগ্রিভ হয় তাহলে সে চাইলে হাইয়ার কোর্টে অ্যাপিল করতে পারবে, এটা বলা আছে হচ্ছে আপনার সেকশন সাবসেকশন 9 এ অ্যাপিল টু দ্য হাইয়ার কোর্ট। এবং সাবসেকশন 10 এ বলা হচ্ছে যে মুসলিম ল এর ক্ষেত্রে এটা প্রভাবিত করবে না, মুসলিম আইনের ক্ষেত্রে এটা প্রভাবিত করবে না। এবং 11 নম্বরে সেভিং দেওয়া আছে, এই জন্য আমি বললাম যে এই সেভিং এর কারণে আপনার অল মুড অফ ট্রান্সফার হবে না, জেনারেল মুড অফ ট্রান্সফার হবে, জেনারেল মুড অফ ট্রান্সফার। সেক্ষেত্রে এখন আমরা রিটেনের যেভাবে কোশ্চেনটা আনসার করতে হয়, রিটেনে যেভাবে কোশ্চেনটা আনসার করতে হয় ওই কি পয়েন্ট গুলোর উপরে আমরা এখন বিস্তারিত লেখার চেষ্টা করব, কি পয়েন্ট গুলোর উপরে যে অ্যাপ্লাই টু দ্য প্রিএমশন, অর্থাৎ নেট অ্যাক্টের অধীনে প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন। এই ক্ষেত্রে আপনার সাইদ আলী ভার্সেস আব্দুল খালেদ মামলাটা রেফার করতে পারেন। এই ক্ষেত্রে বলা হচ্ছে 23 ধারা অনুযায়ী 23 ধারায় নোটিশ পাওয়ার 4 মাসের মধ্যে আপনাকে, অথবা নোটিশ যদি সার্ভ করা না হয় তাহলে বিক্রয় সম্পর্কে জানা 4 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আপনি কিন্তু আইনের কথাটা সাবসেকশন 1 এ যে কথাটা আছে এই কথাটাই আপনি লিখছেন, কিন্তু অতিরিক্ত আপনি একটা কেস রেফার করে দিলেন বেশি নম্বর পাওয়ার জন্য। সুতরাং আপনাকে ওইভাবে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সবাই যে মূল কথা লিখবে, আইনের কথা লিখবে, বেয়ার অ্যাক্টের কথা লিখবে, আপনি ওই কথাটাই লিখবেন কিন্তু মাঝখানে একটা কেস অ্যাড করে দিবেন, তাইলে আপনার হচ্ছে সুবিধা হবে বেশি নম্বর পাওয়ার জন্য। কারণ এখানে সবাই তো, আপনি তো এটাই লিখবেন যে অ্যাপ্লাই ফর প্রিএমশন, কতদিনের মধ্যে প্রিএমশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, 4 মাসের মধ্যে। তা আপনি এটা কোথায় আছে, এটা সাবসেকশন 1 এ আছে, ওইটাও লিখলেন, প্লাস হচ্ছে আপনার সাথে একটা কেসও অ্যাড করে দিলেন। সুতরাং আপনার এখানে অন্যদের থেকে এক্সেপশন হবে আপনার খাতা। প্রিন্সিপাল মানি প্লাস হচ্ছে কম্পেনসেশন পে করতে হবে, 2 নম্বরে বলছিলাম এটা। এক্ষেত্রে আপনি মনে রাখবেন প্রিন্সিপাল মানি ক্ষেত্রে আপনাকে ল্যান্ড ভ্যালু পে করতে হবে, কম্পেনসেশন পে করতে হবে 5% হারে। এই ক্ষেত্রে আপনি একটা কেস রেফার করে দিবেন, আবুল হোসেন হাওলাদার ভার্সেস পুবিল বিহারী শিকদার। এই ক্ষেত্রে এই 22 ডিএলআর এর এই মামলায় বলা হচ্ছে প্রিন্সিপাল মানি এবং কম্পেনসেশন মানি আর ডিফারেন্ট থিংস। সুতরাং এই প্রিন্সিপালটা রেফার করার জন্য আপনি এখানে তো অবশ্যই লিখবেন যে আমার ল্যান্ড ভ্যালু পে করতে হবে, কম্পেনসেশন পে করতে হবে, এবং ল্যান্ড ভ্যালু এবং কম্পেনসেশন যে ভিন্ন জিনিস, এটা আপনি এই মামলার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে আবুল হোসেন হাওলাদার ভার্সেস পুলিন বিহারী শিকদার, এই মামলার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ল্যান্ড ভ্যালু এবং কম্পেনসেশন দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। সুতরাং দুইটাই আমাকে আদালতে জমা দিতে হবে, পে টু দ্য আদার এক্সপেন্সেস এন্ড ইন্টারেস্ট। এই ক্ষেত্রে বলা হচ্ছে ট্রান্সফারিকে কোর্টে নোটিশ দিবে এবং কোনো আদার এক্সপেন্সেস থাকলে তা ফিক্সড, অর্থাৎ এই ক্ষেত্রে আদালত কি করবে, ওই যে যখন আপনি এই আবেদনটা করলেন, যারা একের অধীনে আবেদন করছে তাদেরকে কি করবে, অন্য যারা আদার যারা থাকবে তাদেরকে হচ্ছে নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পরে বলবে যে অন্য কোনো এক্সপেন্স যদি থাকে, অন্য কোনো আদার এক্সপেন্সেস যদি থাকে, কম্পেনসেশন ক্ষতিপূরণ আর হচ্ছে আপনার প্রিন্সিপাল মানি বাদ দিয়ে অন্য কোনো যদি এক্সপেন্স থাকে তাহলে তা আদালত ফিক্সড করবে, এবং ফিক্সড করার পরে তার সাথে সাথে পার এনিয়ম আপনাকে 6.25% ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে। এবং এটা কিন্তু 6.25% মানে 6.6 4/1, হ্যাঁ, এরকম পার্সেন্টও দেওয়া থাকতে পারে, আপনার 6 সমস্ত 4/1% এরকমও দেওয়া থাকতে পারে, সরি 6 সমস্ত, হ্যাঁ এরকমও দেওয়া থাকতে পারে, বা 6.25% এরকমও দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি একটা কেস রেফার করে দিবেন, সেটা হচ্ছে সিরাজউদ্দিন আহমেদ ভার্সেস হারিস মিয়া। এই মামলায় বলা হয় ট্রান্সফারি উইল এন্টাইটেল টু গেট দ্য কম্পেনসেশন। আপনাদের কি ধৈর্য আছে, আজকে কি আর ক্লাস করবেন? স্যার আর কিছুক্ষণ নিতে পারেন, কারণ এখানে আমি শুধুমাত্র এবার রিটেন আসছি আর কি। হ্যাঁ, রিটেনের জন্য আপনার হচ্ছে এখানে নেট একটা আছে, তারপরে সেট একটা আসবে আর কি, বুঝছেন, রিটেনের জন্য। কারণ আমরা প্রথমে তো কি পয়েন্ট গুলো লিখে ফেলছি, এখন কি পয়েন্টের উপরে বিস্তারিত আলোচনা আর কি, যেগুলো আপনার কেস ল প্লাস হচ্ছে ওই আইনের বিষয়গুলো লিখবো, কিন্তু কেস ল গুলো সাথে সেট করে দিব। হ্যাঁ, কেস ল গুলো সাথে বসাই দিব, কিন্তু আইনের বিষয়গুলো লিখবো। আইনে এটা আছে, এই কথাগুলো আছে, বাংলা কথাগুলো, আর আমি কেসটা শুধুমাত্র বসাই দিলাম। আর নয়তো নেক্সট ক্লাসে করতে পারেন। আবার আমার আরেকটা জরুরি ফোন আসছে, তো ওই ফোনের মধ্যে আবার কথা বলতে হবে, এখন কাজ করতে হবে আর কি। নেক্সট ক্লাসে করি স্যার। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আপনারা রিটেনের জন্য যে নোটটা আছে ওইটা আপনার নেক্সট ক্লাসে করেন, তাহলে সুবিধা হবে আর কি। হ্যাঁ, এখানে আমি দেখাই যে আপনার কি কি আছে দেখেন। এটা হচ্ছে স্যাট অ্যাক্টের হচ্ছে আপনার ডিটেলস, নেট অ্যাক্টের ডিটেলস আলোচনা। হ্যাঁ, তো নেট অ্যাক্টের ডিটেলস আলোচনার পরে আপনার আসবে হচ্ছে স্যাট অ্যাক্টের ডিটেলস আলোচনা। সেক্ষেত্রে এই যে স্যাট অ্যাক্টের ডিটেলস আলোচনার ভিতরে আপনার কি কি বিষয়গুলো এখানে আছে, কোন দ্বারা কি সম্পর্ক আছে, যে ইনহেরিটেন্স সূত্রে কো শেয়ারার অফ দ্য সেম হোল্ডিং এবং 90 ধারা অধীনে যাদের কাছে বিক্রি করা যায়, এই দুই ধরনের ব্যক্তি আবেদন করতে পারবে, এইটা সাবসেকশন 1 এ বলা আছে।
লিমিটেশন বলা আছে, কতদিনের মধ্যে আবেদন করতে হবে। যে কথাগুলো এতক্ষণ পড়াইলাম এই কথাগুলোই এখানে ডিটেলসে বলা আছে। আইন থেকে সরাসরি ব্যারেক থেকে পরীক্ষার মধ্যে যে লাইনগুলো লিখতে হবে, যে কথাগুলো লিখতে হবে, সেই কথাগুলো এখানে আছে। এগুলো আপনার হচ্ছে আমি চেষ্টা করছিলাম যে 2টা সেশনে শেষ করে দিব, কিন্তু শেষ করতে তো পারলাম না, কারণ কথা তো অনেক বেশি। সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে বলার সুযোগ দিই নাই বেশি, আমি সারাক্ষণ বলছি, তারপরেও শেষ করতে পারলাম না। আচ্ছা, পরে আমরা পড়বো নেক্সট ক্লাসে। আচ্ছা, আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।